ঢাকা শহরের অলিতে গলিতে ছোট ছোট ক্যাফে বলেন, রেস্টুরেন্ট বলেন বা হোটেল বলেন আছেই। ঢাকা শহরে আপনার জনসংখ্যা অনেক বেশি, যার কারণে সবাই ফুড বিজনেসে নামে। মানে আমাদের এন্টারটেইনমেন্টের জায়গার পরিমাণ এত কম, তো সেজন্য রেস্টুরেন্টটা বলা যায় একটা হ্যাং আউট প্লেস হয়ে গেছে আর কি। মার্কেট রিসার্চ করা, এরপর একটা কোয়ালিটি এবং টেস্টি ফুড রেডি করা। এই ৮০ লাখ টাকার ধাক্কা আপনি যখন নিলেন, নেওয়ার পরেও যে আপনি কি গ্যারান্টি দিতে পারতেছেন যে আপনার রেস্টুরেন্টটা ওপেন হইলেই যে সাকসেস হবে? বাংলাদেশে কোন ধরনের ফুড বিজনেসে ফোকাস দেওয়াটা প্রফিটেবল হবে এই মুহূর্তে? যখন পকেটে টাকা থাকে না, তখন কিন্তু আমরা চিন্তা করি না যে আরে আমরা কি খাইলাম না খাইলাম। একটা এস্টাবলিশ রেস্টুরেন্টের কখনোই তাদের ফুডের টেস্ট চেঞ্জ করা উচিত না। রিটার্নিং কাস্টমার ওই রেস্টুরেন্টে আসে, তখন সে কিন্তু বেটার টেস্ট নেওয়ার জন্য আসে না। একটা রেস্টুরেন্ট বা ক্যাফে অনেক ছোট পরিসরে বা কম ইনভেস্টমেন্টে শুরু করা বেটার হবে। আমাদের আসলে মার্কেট রিসার্চ করা এবং কাস্টমার ফিডব্যাক পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। ফুড টেস্ট যদি ভালো না হয় না, আপনি এটারে যদি সোনা দিয়ে মুড়ে দেন, তাহলেও ভাই আপনার কাস্টমার আসবে না। বাংলাদেশে বিজনেস করতে গেলে সবাই কোন কোন মিস্টেকগুলো বেশি করে? আমার শোতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আপনার পরিচয়টা যদি দিতেন। আমার পরিচয়টা হইতেছে, আমার নাম মেহেদী রাসেল। আমি থাকি লন্ডনে প্রায় 18 বছরের কাছাকাছি হইতেছে। আর আমি একজন প্রফেশনাল শেফ এবং একজন ফুড কনসালটেন্ট। প্রফেশনাল শেফ হিসেবে কাজ করতেছি আজকে প্রায় 16 বছর হইতেছে। 16 বছর একটু বেশি হবে। আর ফুড কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি 2 বছরের উপর হয় আর কি। আম বলা যায় আমার লাইফ আসলে ফুড নিয়েই আর কি। মানে ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমি মানে খাবার নিয়েই আছি ভাই। 24 ঘন্টা খাবার নিয়েই। মানে ব্যাপারটা এরকমই আর কি। আমাদের আজকে যারা ফুড বিজনেস করবে বা বাংলাদেশে তো ফুড বিজনেস একটা খুবই প্রফিটেবল বিজনেস সবাই মনে করে, এবং বেশিরভাগ মানুষই ফুড বিজনেস করতে চায়। যদি ঢাকা শহর ধরা হয়, ঢাকা শহরের অলিতে গলিতে ছোট ছোট ক্যাফে বলেন, রেস্টুরেন্ট বলেন বা হোটেল বলেন আছেই। সো সবাই মনে করে যে যেহেতু ঢাকা শহরে আপনার জনসংখ্যা অনেক বেশি, মানুষের অ্যাকচুয়ালি ফুড দরকার হয়, যার কারণে সবাই ফুড বিজনেসে নামে। এবং যদি লাস্ট ইয়ারের রিপোর্ট ধরা হয়, প্রায় $1.5 বিলিয়ন একটা মার্কেট হচ্ছে বাংলাদেশের ফুড মার্কেট। এবং প্রতি বছর ইয়ার অন ইয়ার অলমোস্ট 15% গ্রোথ আসছে। সো বলাই যায় যে বাংলাদেশে ফুড বিজনেসের একটা ভালো সম্ভাবনা আছে, কেউ যদি নতুন শুরু করতে চায়। এবং আজকের পডকাস্টে আমরা সেই ফুড বিজনেসটা নিয়েই আসলে করার প্ল্যান। সো আপনার কাছে কি মনে হয় যে অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা ফুড বিজনেস করতে চায় এবং অন্যের সাফল্য দেখে ফুড বিজনেসে হুট করে নেমে পড়ে, তাদের জন্য আপনি যদি কিছু বলতেন? ফুড বিজনেসটা নিয়ে আগে একটু বলি, তাহলে ধরেন যে বুঝতে সুবিধা হবে আর কি। মানে আমাদের খাবার যে ব্যাপারটা, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা আমাদের মানে একটা মানুষের চলতে গেলে যা লাগে, এর ভিতরে খাবার হইতেছে একটা। হ্যাঁ, তো খাবারের ব্যবসা হইতেছে যে পৃথিবীর বলা যায় পুরান ব্যবসার মধ্যে একটা। আর এখন আপনি যদি 20 বছর বা 30 বছর আগে যান, আর এখনের মার্কেট কিন্তু অনেকটা ডিফারেন্ট। এর কারণ হইতেছে মানে আগের আগে মানে আমরা কিন্তু আসলে রেস্টুরেন্টের বিজনেসগুলো হইতেছে যে মানে কোনো একটা কারণে আমাদের হয়তো কাজে বের হইছি বা দুপুরবেলা কোথাও খাইতে হবে, সেজন্য আর কি আমরা রেস্টুরেন্ট খুঁজতেছি। কিন্তু এখনের কিন্তু প্রেক্ষাপট কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমরা শুধু মানে মানে খাবারের জন্য যাই না, আমরা একটা হ্যাং আউটের প্লেসও কইরা ফেলছি আরকি। মানে আমাদের রেস্টুরেন্টগুলাতে বা মানে স্পেশালি বাংলাদেশের বেলায় যে সমস্যাটা হইতেছে, মানে আমাদের এন্টারটেইনমেন্টের জায়গার পরিমাণ এত কম, তো সেজন্য রেস্টুরেন্টটা বলা যায় একটা হ্যাং আউট প্লেস হয়ে গেছে আরকি। তো এখন আমি যদি বলি যে মানে আপনার কথার প্রেক্ষিতে যে মানে যেহেতু বাংলাদেশের বিজনেস মানে ক্ষেত্রটা বাড়তেছে, শুধু বাংলাদেশে না ভাই, আমি যেহেতু লন্ডনে আছি আর আমার আল্লাহর রহমতে টুকটাক প্রত্যেক বছরই আর কি বিভিন্ন দেশে যাওয়া হয়। তা আমি দেখছি আসলে মানে সোশ্যাল মিডিয়াটা আসার কারণে মানে মানে ফুড বিজনেসটা আরও গ্রো হয়ে গেছে অনেক। কারণ হয়ে যাইতেছে যে আমাদের একটা টেন্ডেন্সি আছে মানে কোনো অবশ্যই একটা হ্যাং আউট করলে
ওইখানের মানে কোনো একটা জায়গাতে হ্যাং আউট করলে ওইটার ছবি তোলা। তো ফ্রেন্ড সার্কেলের কেউ একজন গেলে আমরা চিন্তা করি যে ঠিক আছে ওইখানে গেছে দেখি আমিও যাই দেখি ওইখানের অবস্থাটা কী। তো এই কারণে সারা পৃথিবীতে আসলে ফুড বিজনেসটা গ্রো হইতেছে মানে খুবই মানে ভালো একটা অবস্থানে। কিন্তু মানে লোকজন আসলে যেই জিনিসটা মানে মাথায় রাখে না মানে সেটা হইতেছে যে রেস্টুরেন্ট বিজনেসের মানে ফেইলও কিন্তু অনেক, বুঝছেন? মানে ১ম বছরেই দেখা যায় অনেকে বেশিরভাগ রেস্টুরেন্টই আরকি ৭০% রেস্টুরেন্টই ১ম বছরেই বন্ধ হয়ে যায়। আর দেখা যায় যে ৩ বছরের মাথায় দেখা যায় 90% রেস্টুরেন্টই বন্ধ হয়ে যায় যেগুলো আরকি ওপেন হয়। তো এটা একটা মানে বলা যায় আমরা একটা হিসাবে কাজ করি আরকি যে কোনো একটা রেস্টুরেন্ট যদি ৩ বছর যদি মোটামুটি সারভাইভ করে ফেলতে পারে, তাহলে বলা যায় যে সে আসলে একটা অবস্থানে গেছে। সে মোটামুটি মার্কেট সে চালায় নেয়া যেতে পারবে। তো এখন প্রশ্নটা হইতেছে যে আমাদের যে আসলে নতুন যারা আছে, মানে যারা বিজনেসে আসতে চাইতেছে, তাদের আসলে করণীয়টা কি? মানে বিজনেসে যদি আমরা এজ এ একটা ফ্রেম হিসেবে ধরেন, আগে আমরা খাবারের বিজনেসটা বাদ দিলাম। আমরা যদি একটা বিজনেস হিসাবে দেখি, বিজনেসের আসলে ১ম কাজ হইতেছে সলিউশন বের করা। মানে হইতেছে যে আপনার একটা পেইন আছে, ওই পেইনটারে দূর করা হইতেছে বিজনেসের কাজ। মানে কেউ যদি একটা পেইনে থাকে, মানে উদাহরণ হিসেবে যদি দেই, সাপোজ ধরেন যে আমাদের কোনো একটা কারণে মাথা ব্যথা হইতেছে, মাথা ব্যথা করতেছে। তো এই মাথা ব্যথাটা দূর করার জন্য আমরা প্যারাসিটামল কিন্তু কিনতেছি। কিন্তু মূল কারণ কিন্তু প্যারাসিটামল না ভাই। মূল কারণ হইতেছে আমার মাথা ব্যথা। মাথা ব্যথাটা আমার দূর করতে হবে। ঠিক না? তো এখন ধরেন যদি এটা প্যারাসিটামল দিয়ে দূর হয় তাহলে তো প্যারাসিটামল, আর যদি এর থেকেও যদি ভালো কোনো ট্যাবলেট আসে আমরা ওই দিকেই যাবো। তো সেক্ষেত্রে এইটারে যদি আমি ফুড বিজনেসের হিসাবে উদাহরণ হিসেবে দিই, এখন আসলে বড় আকারে বলতে গেলে মানে ফুড বিজনেসটারে আমি ২ ভাগে ভাগ করি আরকি। আমার যারা ক্লায়েন্ট আছে মানে আল্লাহর রহমতে আমি ১০০ র উপরে ক্লায়েন্টরে আমি অলরেডি সার্ভ করে ফেলছি গত বছর আর এই বছর মিলায়া। তো ক্লায়েন্টদের আমি আরকি মানে ১ম এই ২ টা প্রশ্ন করি যে, "আপনি যে খাবারের বিজনেসে আসতে চাইতেছেন, হ্যাঁ? আপনি এইখানে কি কাস্টমারের কি পেইনটা দূর করতেছেন অথবা তার জন্য কি ডিজায়ার ক্রিয়েট করতেছেন যে সে আপনার এখানে যাবে?" তো অনেকে আসলে কনফিউজড হয়ে যায়, ভাই আমার রেস্টুরেন্টে আসবে এখানে আবার পেইনের দরকার কি অথবা ডিজায়ারেরও দরকার কি? মানে আমি সেজন্য উনাদেরকে উদাহরণ দেই। সাপোজ ধরেন যে আপনি একটা ভাতের হোটেল দিতেছেন গাবতলীতে। তো গাবতলীতে যখন ভাতের হোটেল আপনি দিবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে এইখানে আসলে লোকজন মানে ভাত খাইতে এসে ছবি তুলবে না। এইখানে সে আসতেছে যে রেস্টুরেন্টে খাইতে আসতেছে এই রেস্টুরেন্টটা ক্লিন কিনা এবং খাবার মজা কিনা। হ্যাঁ? এই ২ টা জিনিসই সে মূলত দেখবে আরকি। যে সে যদি দেখে যে না পরিবেশ ভালো, খাবারও মজা, তাহলে দেখা যায় যে সে যতবারই গাবতলী দেয়া যাবে ততবারই আপনার রেস্টুরেন্টে আসবে। তো সেখানে আপনি এখানে তার কি পেইনটা দূর করতেছেন, কারণ সে হয়তো সারাদিন রাস্তার মধ্যে ছিল, কোথাও খাবারের জায়গা পায় নাই। সে এখানে একটা খুব সুন্দর একটা পরিবেশ পাইছে, মানে ক্লিন একটা পরিবেশ পাইছে এবং খাবারও মজা, সে এখানে আপনার এখানে এসে খাইতেছে। মানে তার পেইনটা হইতেছে তার ক্ষুধা, আপনি এই ক্ষুধাটা নিবারণ করলেন। কিন্তু এখন আপনি যখন ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট খুলবেন, ওইখানে কিন্তু আপনি ক্ষুধা নিবারণ করতেছেন না ভাই। ওইখানে লোকজন কিন্তু যাইতেছে না যে আপনার এখানে ভাত খাইতে। ওইখানে যাইতেছে যে বেশিরভাগ লোকজনই যাবে যে আপনার হইতেছে যে বিভিন্ন ধরনের হ্যাং আউট করতে ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে, বা ধরেন যে অনেক বছর কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয় না। তারা একটা কুল একটা প্লেসে বসতে চাইতেছে যে যেখানে বসে তারা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করবে। ছবি তোলার একটা জায়গা খুঁজতেছে। প্লাস খাবারও যেন রিজনেবল মানে টেস্টি হয়। কিন্তু অনেক জায়গাতে হয়তো প্রাইস ম্যাটার করে না, অনেক জায়গায় হয়তো প্রাইস ম্যাটার করে, ডিপেন্ড অন কাস্টমারের উপর। কিন্তু সেই ক্ষেত্রে তো দেখছেন এখানে কিন্তু আমরা ২ টা মার্কেট ক্রিয়েট করলাম। এক হইতেছে যে মার্কেটটা হইতেছে যে যাদের আসলে ছবি-টবি তোলার কোনো ইয়ে নাই, যাদের পেইন দরকার এই পেইনটা আমরা ক্লিয়ার করে দিতেছি। আর আরেকটা হইতেছে যে ডিজায়ার ক্রিয়েট করলাম যে না আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবো, ছবি তুলবো, কুল একটা প্লেসে বসবো। তো এই জিনিসগুলো আমাদের আরকি যারা নতুন আছেন আপনারা আরকি বের করবেন যে আপনারা আসলে কোন ধরনের কাস্টমারকে সার্ভ করতে চাইতেছেন। সেজন্য মার্কেট এনালাইসিস করা, মার্কেট রিসার্চ করা শুরুর দিকে খুবই ইম্পোর্টেন্ট আরকি একটা বিজনেসে আসার জন্যে। আর যে ভুলটা লোকজন কইরা ফেলে যে মানে দেখাদেখি একজনের দেখাদেখি সেও নেমা যায় কিন্তু সে মার্কেট রিসার্চ গুলো করে না, বা এই কারণেই অনেক বড় মানে অনেকেই বিপদ ডেকে নিয়ে আসে আরকি লোকজনের জন্য। আমি আমি যে বাসায় থাকি সেই সেই বাসার সেই রোডের এক মাথায় হচ্ছে আপনার ২ মাথায় ২ টার ২ মাথায় ২ টা হোটেল আছে, ভাতের হোটেল। এক মাথায় হচ্ছে আপনার ভাতের হোটেলটা তারা টার্গেট করছে শুধুমাত্র রিক্সা চালকদের বা এই ধরনের যে কাস্টমার আছে। আর রোডের আরেক মাথায় যে হোটেলটা আছে সেটা টার্গেট করছে ওই সেক্টরের যারা বাসিন্দা, যারা ফ্ল্যাটে থাকে বা যাদের মোটামুটি টাকা পয়সা আছে তাদেরকে টার্গেট করছে। সো দেখেন যে একটা রোডের ২ মাথায় ২ টা হোটেল কিন্তু তাদের পরিবেশ বলেন, প্রাইস পয়েন্ট বলেন, এভরিথিং ডিফারেন্ট।
তারা কিন্তু টার্গেট করছে ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমারকে, রাইট? সো এটা কিন্তু আমি দুইটা হোটেলে আমি গেছি। তো দুইটা হোটেলে গিয়ে আমি যখন যখন মানে তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের আহ, যে যে মাছের প্রাইসটা এখানে ধরেন 100 টাকা, সেই সেম মাছের প্রাইসটা ওই হোটেলে 150 টাকা বা 180 টাকা, টোটালি ডিফারেন্ট। বাট কেন ডিফারেন্ট? অ্যাকচুয়ালি তারা বলতেছে যে অ্যাকচুয়ালি আমরা টার্গেট করতেছি যে কাস্টমারকে, ওই কাস্টমারকে মাথায় রেখে আমরা পরিবেশ বা খাবারটা সেভাবে আমরা তৈরি করি। যারা 150 টাকা বা 180 টাকার যে মাছটা বিক্রি করতেছে, সেখানে যারা যাচ্ছে তারা কিন্তু কখনোই ওই 100 টাকা যে মাছটা বিক্রি করতেছে সেখানে কিন্তু তারা যাচ্ছে না। কিন্তু দুইটা কিন্তু কাছাকাছি কাছাকাছি দুইটা হোটেল, ঠিক আছে? সো তারা মানে তাদের বিজনেসটা হয়তো বা ছোট পরিসরে, কিন্তু তারা কিন্তু টার্গেট করছে যে কোন টার্গেটেড কাস্টমারটা তারা টার্গেট করে বিজনেস করতেছে, দে নো। সেটাই। মানে মানে এই ধরনের বিজনেসে মানে দেখা যায় যে প্রাইস পয়েন্ট হয়তো মানে প্রাইস পয়েন্ট তো ডিফারেন্ট হবেই। আর আপনি যদি বিজনেসটারে যদি ব্রেকডাউন করেন, তাহলে এই ধরনের বিজনেসগুলো ব্রেকডাউন করলে দেখা যাবে যে কিছু মানে আ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ধরেন যে শেফ আছে, এদের শেফের হয়তো এদের বেতন বেশি দেওয়া লাগতেছে। কারণ যেহেতু এদের মানে রেস্টুরেন্ট বিজনেসের একটা মানে ভয়ংকর একটা সাইড কি আমি আপনার একটু বলি। সাপোজ ধরেন যে আপনি একটা যে ভাতের হোটেলটা খুবই ভালো বলছেন আপনি, হ্যাঁ? এই ভাতের হোটেলটায় আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আজকে খাইতে গেলেন। খাইতে যাওয়ার পরে কোনো একটা কারণে আপনার টেস্ট ভালো পাননি। হ্যাঁ, টেস্ট ভালো না পাওয়ার কারণে দেখা যাবে যে এই রেস্টুরেন্টটাতে আপনি তো নিজেও যাবেন না। দেখা যায় যে আপনার যত পরিচিত লোকজন আছে এদেরকে সবাইকে বলবেন, "আরে না, এদের টেস্ট ভালো না।" এইটা একটা বড় একটা বিপদ হইতেছে রেস্টুরেন্ট বিজনেসের জন্য। কারণ হইতেছে যে আপনার শুধু একটাই শট আছে, যে একটা শটে আপনার 6 মারতে হবে। কাপড়ের বিজনেসে কিন্তু এই বিপদটা নাই ভাই। কাপড়ের বিজনেস আপনি কাপড় কিনতে গেলেন, হ্যাঁ, আজকে পছন্দ হয় না, ঠিক আছে, ৩ মাস পরে যায় আর হয়তো নতুন কালেকশন আনছে আরকি। হ্যাঁ, তো এই বিপদটা আমাদের যারা মানে বিজনেস আরকি আমরা যারা করতেছি আরকি ফুড বিজনেস এবং যারা কনসালটেন্ট করতেছি, এইটা আমাদের জন্য খুব ভালো একটা বিপদ। তো এই বিপদগুলো এড়ানোর জন্যই ধরেন যে অনেক ধরনের স্টেপ আমরা কাজ করি। মানে যে ব্যাপারগুলো আমরা করি আরকি। আমি আমাদের ক্লায়েন্টকেও বলি যে সাপোজ ধরেন যে একটা কাস্টমার যখন একটা বিজনেসে থাকে না? মানে যদি কোনো একটা সমস্যা হয়, এই সমস্যাটার বেস্ট সলিউশন হইতেছে যে এই বিজনেসের ভিতরে সে যখন আছে তখন এটা সমাধান করে দেওয়া। কিরকম একটা উদাহরণ দেই, সাপোজ ধরেন যে আপনি একটা রুই মাছ অর্ডার করছেন। হ্যাঁ, কোনো কারণে এই রুই মাছটার টেস্ট আপনি পাইতেছেন না, যেরকম আপনার কাছে মনে হয়েছে আসার কথা ছিল। আপনি এটা আপনার ম্যানেজারকে বললেন, হ্যাঁ? সাপোজ ধরেন যে আপনি আমাকে বললেন আরকি। এখন আপনি দেখতে চাইতেছেন এখানে আসলে আমি আসলে এখানে আপনাকে কি ফিল করাইতেছি এখানে, এইটা ইম্পোর্টেন্ট, বুঝছেন? মাছটা কিন্তু অনেকটা ইম্পোর্টেন্ট না। আমি আপনারে কিরকম ভ্যালু দিতেছি এইটা আপনি আসলে দেখতে চাইতেছেন, বুঝছেন? এখন সাপোজ আমি চিন্তা করলাম যে ভাই অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে। কিছু করার নাই। আমি আপনার বিল থেকে আমি রুই মাছটা সরাই নিতেছি। আপনার যদি ভাল লাগে আপনি রুই মাছটা খান। আমি দরকার হয় আপনারে আরেকটা মাছ আমি আপনারে দিতেছি। হ্যাঁ, তারপরে আমি দেখতেছি যে আপনি আসলে মানে স্যাটিসফাইড কিনা আরকি। যে আপনি আসলে যে সমস্যাটা আমি সমাধান করছি, যে কাস্টমার সার্ভিসটা দিলাম এটাতে আপনি স্যাটিসফাইড কিনা। তারপরেও দেখলাম যে আপনি স্যাটিসফাইড না। তারপরে আমি বললাম যে, "ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনার খাবার শেষ করেন। আমি আপনার জন্য একটা কফি আপনার জন্য রাখতেছি অন দ্য হাউস। আপনার এটা পে করতে হবে না।" তো এই ব্যাপারগুলো যখন আমি সুন্দরভাবে আপনাকে এক্সপ্লেইন করতেছি এবং ট্রাই করতেছি যে আপনাকে হ্যাপি করার, মানুষ তো আসলে দেখে যে আপনি আসলে মানে জেনুইনলি ট্রাই করতেছেন নাকি ইগনোর করতেছেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই আসলে মানুষজন কনভিন্স হয়ে যায় ভাই। তারপরে এরা আর আসলে কমপ্লেইন করতে চায় না এবং বরঞ্চ অনেক ক্ষেত্রে বন্ধুদের বলে যে, "আরে না, এরকম একটা ঘটনা হয়েছিল। এরা তো এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে।" বাংলাদেশে এই যে সমস্যাটা হয় আরকি, আমি বলি আপনার ভাই, বাংলাদেশে মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে রেস্টুরেন্টে গেলে কোনো একটা কমপ্লেইন করলেও লোকজন আসলে পাত্তা দেয় না। এরা মনে করে যে, "আরে না, একজন গেলে তো আর ১০ জন আসবে।" এটা একটা ভুল ধারণা ভাই। কারণ হইতেছে যে আমরা একটা ছোটবেলায় পড়ছি না? ছোট, ছোট বালুকণা বিন্দু, বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো ব্যাপারটা আসলে হয়তো আমরা মনে করতেছি আরে একটা কমপ্লেইন, এটা আসলে কিছু না। কিন্তু এইটার একটা বাটারফ্লাই ইফেক্ট এর মতো আছে ভাই, বুঝছেন? মানে এইটা হয়তো একদিনে চোখে পড়ে না। কিন্তু হুট করে একদিন মনে হয় যে, "কিরে, আমার রেস্টুরেন্টে বিজনেস নাই কেন?" কিন্তু ব্যাপার হইতেছে এই যে আমি ছোট, ছোট জিনিসগুলো যে আমি খেয়াল করি নাই, এই খেয়াল না করার কারণেই আরকি এই বিপদ হয়। তো সেজন্য আমি বলব যে মানে যারা আরকি রেস্টুরেন্ট বিজনেস করতেছে, মানে প্রাইস ডিফারেন্স তো অবশ্যই আপনার যে ২ টা রেস্টুরেন্টের কথা বললেন আপনি আমারে, মানে ২ টার যেহেতু কাস্টমার
মানে টার্গেট করছে এরা ডিফারেন্ট কাস্টমার। তো এদের অবশ্যই মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এরা মানে আমার কাছে মনে হইতেছে যে এরা আপনারে ভালো কোয়ালিটি দিতেছে, ভালো কোয়ালিটি শেফ আছে, ভালো এনভায়রনমেন্ট আছে, হয়তো ছবি তোলার একটা জায়গা আছে। এই ধরনের কারণে এরা অ্যাড ভ্যালু করতেছে আরকি। মানে মূলত আসলে আমরা যখন টাকা পে করি না ভাই, আমরা তখন আসলে সাইকোলজিক্যালি চিন্তা করি যে আসলে যেই টাকাটা আমি পে করতেছি, এইটা কি আসলে মানে এই পে করাটা আসলে উচিত কিনা? মানে আমরা আসলে সাইকোলজিক্যালি নিজেরা কনভিন্স করি। উদাহরণ হিসেবে আমি আপনার একটা উদাহরণ দিই। এই যে সাপোজ ধরেন আমার কাছে একটা কলম আছে। হ্যাঁ? আমি যদি বলি, "মাসুদ ভাই আপনি এই কলমটার দাম কত দিবেন আমাকে?" হ্যাঁ, তাই আপনি আমাকে বলবেন যে, "ভাই কলম তো আমি ৳১০ র বেশি আপনাকে দিব না।" হ্যাঁ, কারণ হইতেছে যে আপনার কাছে মনে হইতেছে যে এই কলমটা মানে ৳১০ র বেশি ভ্যালু এড করে না। কিন্তু আমি যদি বললাম যে, "ভাই এই কলমটা হইতেছে শেক্সপিয়ারের কলম। এটা আমি লন্ডন থেকে একজনের কাছ থেকে আমি কিনছি এই কলমটা।" হ্যাঁ, তখন কিন্তু আপনি কিন্তু আমাকে ৳১০ বলতেও আপনি চিন্তা করবেন যে, "না এই কলমটা শেক্সপিয়ার লিখছে। তার মানে হইতেছে যে এই কলমটার আসলেই ভ্যালু আছে।" তখন আপনি এটার দাম স্ট্রেইট ওয়ে কিন্তু ৳১,০০,০০০ র উপরে বলতেছেন। কারণ হইতেছে কি যে আমি জাস্ট একটু এড ভ্যালু করে দিলাম আপনারে যে মানে যে কলমটা শেক্সপিয়ার লিখছে। বা প্রাইস ভ্যালুটাও এরকম ভাই। আমরা যখন রেস্টুরেন্টে বা কোনো একটা জায়গাতে যখন প্রাইস এড করি না? প্রাইসটা এড করার সময় আমার মানে প্রশ্ন করতে হবে যে মানে মানুষ যে আমাকে এটা পে করবে, ক্যান পে করবে এই টাকাটা? মানে কি এড আমি ভ্যালু এড করতেছি এটাতে? খাবার তো ভাই সবাই বিক্রি করতেছে। কিন্তু আমার খাবারটা আসলে ডিফারেন্ট কিরকম অন্য কারো কাছ থেকে। এই ভ্যালু এড করলে লোকজন আসলে এমনি আসবে রেস্টুরেন্টে। আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের ঢাকা শহরে অনেক কাস্টমার থাকার ফলে আ রেস্টুরেন্টগুলা খুব একটা গুরুত্ব দেয় না। তাদের কমপ্লেইন্টসগুলো খুব একটা গুরুত্ব দেয় না। সো আমি একটা বড় ব্র্যান্ডের নাম নিয়ে আমি বলতেছি। আমার নিজের এক্সপেরিয়েন্সের কথা বলতেছি। আম যদিও আমি কোনো ব্র্যান্ডের বা কোনো কোম্পানির বিরুদ্ধে কমপ্লেইন করে কখনো আমি পডকাস্টে বলি না। বাট আমার একটা ব্যাড এক্সপেরিয়েন্স। সেটা হচ্ছে যে আমার বাসার পাশে আপনার কাচ্চি ভাইয়ের একটা আ আউটলেট আছে। সো কাচ্চি ভাইতে আমি ফ্রেন্ডরা সহ রেগুলার আমরা সেখানে সপ্তাহে ১ দিন ২ দিন খাওয়া হইতো। সো উম যখন আমরা ৩-৪ জন ফ্রেন্ড সার্কেল একসাথে কাচ্চি ভাইতে গিয়ে খাওয়া-দাওয়া করি তখন তারা খুব ভালোভাবে ট্রিট করে। কিন্তু সবসময় তো আর ফ্রেন্ড সার্কেল নিয়ে খাইতে যাওয়া তো সম্ভব না। রাইট? যখন দেখা যায় যে আ দুপুরের টাইমে একা খাইতে গেছে, তখন তারা আ আপনাকে ঠিকভাবে ট্রিট করবে না। সেটা যেটা আমি নট জাস্ট একবার, আমি এভরি টাইম কে এই কনটেন্ট যারা দেখতেছে, তারা অন্তত আ টেস্ট করে বুঝতে পারবে বা তাদের এক্সপেরিয়েন্সটা তারাও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কাচ্চি ভাইতে বা এই ধরনের সুলতান'স ডাইনসও সেম অবস্থা যে আপনি সিঙ্গেল গেলে আপনাকে খুব ভালোভাবে ট্রিট করবে না বা আপনার কথাও শুনবে না এরকম একটা অবস্থা। বাট আপনি যদি ৩-৪ জন একসাথে যান সেক্ষেত্রে খুব ভালোভাবে ট্রিট করবে। এইটা কিন্তু এরা এটা চিন্তা করতেছে না যে আমরা আসলে নেগেটিভিটিটা মানে আমাদের সাইকোলজিক্যালি ভাই মানে এটা আসলে এরকম না যে বাংলাদেশের লোকজন, সারা পৃথিবীর মানুষজনই মানে এই জিনিসটা হয়। কারণ আমরা হইতেছে যে এইখানে তো আমরা মানে আমি তো যেহেতু লন্ডনে আছি ভাই, আমাদের তো বিভিন্ন দেশের মানুষকে ডিল করতে হয়। কমপ্লেইন যখন আসে, আর আমি যেহেতু ম্যানেজমেন্ট পজিশনে আছি, তা আমার সব কমপ্লেইন আমার আসলে মানে আমাদের এখানে হয় কি মানে কোনো একটা কমপ্লেইন আসলে সেটা আবার হইতেছে সব ম্যানেজারকে আমরা সিসি করে দেওয়া হয়। যে কাস্টমার সার্ভিস থেকে আসে যেন সবাই আমরা দেখতে পারি যে কি কমপ্লেইনটা আসছে। তো কমপ্লেইনগুলা যে অনেক সময় সিলি কমপ্লেইন আসে, অনেক সময় সিরিয়াস কমপ্লেইন আসে। তো যে কমপ্লেইনগুলো আসে তো সেই কমপ্লেইনগুলোতে একটা জিনিস কি মানুষ যখন একটা ভালো সার্ভিস পায় না, এই সার্ভিসটা হয়তো এরা বলে ১ থেকে ২ জন কি ৩ জন। কিন্তু একটা খারাপ সার্ভিস যখন পায় সেইটা মিনিমাম ১০ থেকে ১৫ জনকে বলে। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলা বাংলাদেশের যারা বিজনেস করতেছে, স্পেশালি ফুড বিজনেস করতেছে, এদের আসলে এই জিনিসগুলা মাথায় রাখা উচিত। এবং আমার যারা ক্লায়েন্ট আছে এদের সবাইকে আমি একই কথা বলি যে আপনাদের এই জিনিসগুলা মাথায় রাখতে হবে যে কারণ কাস্টমার যে আসতেছে মানে কেউ যদি ৳১ খরচ করে সেও আপনার কাস্টমার। এবং ইভেন আমি আপনাকে বলি মানে মানে আমরা যেহেতু এখন একটা ডিজিটাল যুগে চলে আসছি, হ্যাঁ? ডিজিটাল যুগে যখন চলে আসছি, এখানে আসলে নতুন একটা কাস্টমার পাওয়ার জন্যে একটা ধরেন যে ধরনের স্টেপগুলো আমাদের নেওয়া লাগে আরকি। এই ধরনের স্টেপের ভিতরে বলা যায় যে ৭ রকমের স্টেপ আছে আরকি। তো এই স্টেপগুলো আমি আজকে আর বলতেছি না, কিন্তু আমি জাস্ট আরকি বুঝানোর জন্য বলতেছি যে স্টেপগুলো আর সহজ হইতেছে যে সাপোজ ধরেন যে কেউ সুলতান ডাইন্সের বা যেকোনো একটা রেস্টুরেন্টের একটা ভিডিও দেখলো YouTube এ, হ্যাঁ? বা Facebook এ দেখলো। তো দেখার পরে তার ইন্টারেস্টেড লাগলো। সে এদের এইটা হইতেছে ১ম স্টেপ। 2nd স্টেপ হইতে পারে যে সে এদের ওয়েবসাইটে গেল বা এদের মানে Facebook বা YouTube এর পেজে গিয়া দেখলো এদের মেনুটা দেখার পরে ওদের পছন্দ হইছে। এটা হইতে পারে এদের 2nd স্টেপ।
থার্ড স্টেপ হইতে পারে যে ফ্রেন্ডের সাথে কথা বলছে, বলে ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, যে আমরা চল সবাই একসাথে যাই। হ্যাঁ, যাওয়ার পরে এই তো গেল। ফোর্থ স্টেপে এটা হইতে পারে যে এরা ধরেন যে ওই সুলতান ডাইন্সেই গেল বা একটু কোনো একটা রেস্টুরেন্টে গেল। ফোর্থ স্টেপে যায় ওই দোকানে যায়া কোনো একটা ইয়ারে বলল, মানে ওইখানে যারা কাজ করে বা ম্যানেজারকে বলল যে ঠিক আছে আপনার মেনুটা আমাদের এক্সপ্লেইন করেন। তো মেনুটা এক্সপ্লেইন করার পরে এরকম হইতে পারে এদের ভালো লাগে নাই। হ্যাঁ, মেনুটা এদের ভালো লাগে নাই, কিন্তু ম্যানেজার যত ফ্রেন্ডলি এদেরকে এক্সপ্লেন করছে এবং সেলসের যে প্রেশারটা দেয় নাই যে ভাই ঠিক আছে সমস্যা নেই, আজকে আপনারা না আসলেন সমস্যা নেই, আপনারা আরেকদিন আসেন, এই যে নেন আমি আপনাদের একটা 20% ডিসকাউন্ট দিয়ে দিলাম, নেক্সট টাইম যখন আসবেন আপনারা এটা 20% আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই যে যেমন ধরেন যে এরা কিন্তু আজকে কিনে নেই ভাই, কিন্তু এরা কিন্তু ফিউচার কাস্টমার হয়ে গেল, বুঝেন নাই? তো এই যে আমরা আসলে ফিউচার কাস্টমার যে বানাইতে হয় এই জিনিসটা আমরা মাথায় নিই না। আমরা মনে করি যে না এই ধরি তো একটা মানে মারিতে প্যারাকার কিরকম অবস্থা, যে আজকেই আমাদের মানে সেল করে ফেলতে হবে, এরকম না সেলসটা। সেই জন্যে ম্যাকডোনাল্ডসের একটা উদাহরণ দিই ভাই আপনারা। মানে ম্যাকডোনাল্ডসের উদাহরণটা হইতেছে যে ম্যাকডোনাল্ডসের যখন বাচ্চারা যায় তো এরা আসলে মানে যে কোনো একটা কিডি ফুড কিনলেই এরা আসলে বিভিন্ন ধরনের টয় গিফট করে বাচ্চাদের, বুঝছেন? তো এই টয় গিফট করার কারণটা হইতেছে কি, যে মানে এদের মানে বিজনেস স্ট্র্যাটেজিটাই হইতেছে যে এই বাচ্চাগুলো তো আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, তো এদের যেন মনস্তাত্ত্বিকভাবে যেন এদের ঢুকিয়ে দেওয়া হয়, এরা যখন বড় হবে এদের মাথায় যেন এটা থাকে যে মানে এরা এই খেলনাগুলো এখান থেকে পাইছে এবং এরা যেন একটা কানেকশন ফিল করে। তো এই সাইকোলজিটা এত ভালো কাজ করছে ম্যাকডোনাল্ডসের জন্য। আপনারা যারা ফুড বিজনেস করেন আপনারা মানে গুগলে যেয়ে এই জিনিসটা সার্চ করতে পারেন যে ম্যাকডোনাল্ডসের মানে যে মানে টয় স্ট্র্যাটেজি, তাহলে দেখতে পারবেন যে ওইখানে এরা কি সুন্দরভাবে আসলে এক্সপ্লেইন করছে যে কীভাবে এরা এই একটা সাধারণ একটা আইডিয়ারে মানে কত বড় একটা বিলিয়ন ডলার বিজনেস এরা বানায় ফেলছে, শুধু একটা মাত্র টয় খালি ইন্ট্রোডিউস করছে আর কি বাচ্চাদের জন্য। তো সেই জন্য আসলে আপনাদের বিভিন্ন জিনিস নিয়ে আসলে ট্রাই করতে হবে ভাই, আর ফিউচার কাস্টমার বানাইতে হবে। মানে আজকেই সব বিক্রি করে ফেলতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু আমাদের ফিউচারের কাস্টমার কারা আসবে, এদেরকে কিভাবে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো, এই জিনিসগুলো মাথায় রাখতে হয় বিজনেসে, বুঝছেন? তো সেজন্য কাস্টমার সার্ভিস আপনি যেটা বললেন না, খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে যারা ফুড বিজনেস করতে চায় তাদের জন্য ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? এই প্রশ্নটার উত্তরটা একটু বড় হবে, কিন্তু তারপরে আমি আপনাদেরকে মানে মানে সবার বোঝানোর জন্য আমি বুঝায় বলতেছি। আর রিলসের যুগে আমরা চলে আসছি, তো মানে সবাই আসলে ওই 1 মিনিটের বেশি ভিডিও দেখতে চায় না। তো সেজন্যই আরকি এই ধরনের ভিডিওগুলো বড় হইলেও যারা বিজনেস করতে চান আমি বলব যে আপনাদের এই ভিডিওগুলো দেখা উচিত। হ্যাঁ, আ মানে বিজনেসের ক্ষেত্রে যারা ধরেন যে ১ম এই বিজনেসে আসতেছে তাদেরকে আমি বলব যে আপনি আসলে বিজনেসে কেন আসতেছেন এইটা আগে ঠিক করবেন ভাই। যে আপনি আসলে বিজনেসে আসতেছেন কেন? এইটা কি হইতেছে যে আপনার বন্ধু-বান্ধব কেউ সাকসেস হইছে দেখে আসতেছেন? না আপনার আসলে অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাইতে হবে সেজন্য আসতেছেন? না আসলে আপনার খাবার নিয়ে একটা মানে প্যাশন আছে আরকি, যে এই প্যাশনের কারণে আপনি চাইতেছেন যে না আপনি এই খাবারের বিজনেসটা করবেন। কারণ মাইন্ডসেটটা আপনার খুবই ইম্পোর্টেন্ট। কারণ হইতেছে যে আমরা যারা বিজনেস করতেছি ভাই মানে আল্টিমেটলি কিন্তু আমরা জানি না যে শেষ পর্যন্ত আমরা সাকসেস হব কিনা। তো এখন আমার টার্গেটে যদি থাকে যে আমি ৬ মাসে বড়লোক হয়ে যাব বা এই ধরনের, তো এই ধরনের মাইন্ডসেট নিয়ে আসলে দেখা যাবে যে মানে লস হওয়ার সম্ভাবনা এবং মানে নিজের হার্ট ব্রোকেন হওয়ার সম্ভাবনা 100% গ্যারান্টিড। সাপোজ আমি ধরে নিলাম যে না ঠিক আছে আপনি আসলে চিন্তা করছেন যে না আপনি ফুড নিয়ে কাজ করবেন, ফুডের প্রতি আপনার প্রচুর আগ্রহ এবং আপনি এই লাইনেই আপনি কাজ করবেন। তো ঠিক আছে, মাইন্ডসেট আমরা ঠিক করলাম। এরপরে আপনার ঠিক করতে হবে যে স্কিল আসলে এখানের স্কিল আপনার কি স্কিল আছে এখানে? হ্যাঁ, এবং হইতেছে যে এখন সাপোজ ধরেন যে আপনার যদি মানে চিন্তা করতেছেন বাসা থেকে খাবার বিক্রি করবেন, হোমমেড ফুডের তো ভালো একটা চাহিদা বাংলাদেশে আছে এবং সারা পৃথিবীতে আছে, অথবা আপনি কোনো একটা রেস্টুরেন্ট ওপেন করবেন। হ্যাঁ, তো আপনি যদি মানে ১ম দিকে আমরা রেস্টুরেন্টের দিকে যাই, এরপরে আমরা হোমমেডের দিকে আসতেছি। সাপোজ ধরেন যে আমরা চিন্তা করলাম যে আপনি আসলে একটা রেস্টুরেন্ট ওপেন করতে চাইতেছেন। তো রেস্টুরেন্ট যারা আপনারা ওপেন করতে চাইতেছেন, আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব যে আপনারা ১ম এ ২ থেকে ৩ বছর কি ৫ বছর কোনো একটা রেস্টুরেন্টের আন্ডারে কাজ করবেন। এবং আমি করব যে আপনাদেরকে বলব যে আপনারা রেস্টুরেন্টে যখন কাজ করবেন অবশ্যই আমি বলব যে আপনারা শেফের কাজটা আগে শিখবেন। এই কারণে আমি বলব, কারণ হইতেছে যে আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হইছে আমার, উনার নাম বলতেছি না অবশ্যই মানে উনার প্রাইভেসির কারণে। উনি আসলে ৳৪৫,০০,০০০ দিয়ে একটা রেস্টুরেন্ট খুলছে।
কারণ হইতেছে যে উনি অন্য একটা ডিস্ট্রিক্টে গিয়ে খুব একটা রেস্টুরেন্টের আইডিয়া পছন্দ হইছে। কিন্তু ওইটা দেখে তো উনি আরকি নিজেও আরকি একটা রেস্টুরেন্ট খুলছে। কারণ উনি আসলে উনার টাকা-পয়সা আছে, উনি রেস্টুরেন্ট খুলছে। কিন্তু উনার কাহিনী হইছে কি ৩ মাস পরে উনার শেফ নাই। তো উনার রেস্টুরেন্ট বন্ধ করে মানে বন্ধ করে রাখা লাগতেছে। কারণ হইতেছে উনার শেফ থাকতেছে না এখানে আইসা। তো সেজন্যে এইটা থেকে আপনাদেরকে বলতেছি সেজন্য যে আপনাদের উচিত হবে যে আপনাদের যেকোনো একটা রেস্টুরেন্টে মানে মানে ২ থেকে ৩ বছর আগে কাজ করা। এই কাজগুলো করলে হবে কি যে এরকম না যে আপনার কাজ শিখে মাস্টার শেফ হয়ে যেতে হবে। কিন্তু তখন আসলে আপনি পছন্দ করতে পারবেন এবং চুজ করতে পারবেন যে আসলে কাদেরকে আপনার হায়ার করা উচিত। কোন লোকজন আপনার মানে আপনার বিজনেসের জন্য সুইটেবল হবে। আ এইটা একটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। এইটা আপনি বের করলেন। বের করার পরে এবং আমি ধরেই নিলাম যে আপনার এক্সপেরিয়েন্স আছে এবং আপনার মানে ২-৩ বছরের কাজের এক্সপেরিয়েন্স অলরেডি আপনি গ্যাদার করে ফেলছেন এবং আপনার বেসিক রান্নার মানে স্কিল আপনি জানেন। মানে বেসিক রান্নাটা আপনি জানেন। বেসিক রান্নাটা যখন জানলেন মোটামুটি ২-৩ বছর কাজ করার এক্সপেরিয়েন্স যখন আছে, তারপরে চলে আসবে আপনার আ মানে হইতেছে যে মার্কেট রিসার্চ করা আসলে। মানে কোন জায়গায় আপনি রেস্টুরেন্টটা দিতে চাইতেছেন, লোকেশনটা বের করা, এই লোকেশনে কি ধরনের খাবার বিক্রি হবে। এখন আমরা যে কথাটা বলছিলাম যে আপনি যদি ধানমন্ডিতে রেস্টুরেন্ট দিতে চান, এইখানে হইতেছে এক রকমের কাস্টমার আপনার বের করতে হবে। গাবতলীতে দিতে গেলে, শনির একটাতে দিতে গেলে এক রকমের রেস্টুরেন্ট আপনার লাগবে। তো এখানে আপনি মার্কেট রিসার্চ করলেন। মার্কেট রিসার্চ করার পরে আপনার যে কাজটা হবে যে ১ম দিকে আপনার এখন যেহেতু আমাদের মানে সোশ্যাল মিডিয়া হওয়াতে যে সুবিধাটা হইছে আমাদের আসলে মার্কেট রিসার্চ করা এবং কাস্টমার ফিডব্যাক পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। মানে আগের যুগে আমাদের বাপ-দাদাদের যুগের থেকে আরকি। তো এখন আপনি যে কাজটা করতে পারেন, সাপোজ আপনি একটা মানে কাস্টমাইজড একটা মেনু আপনি বানাইলেন। বানায় যে কাজটা করতে পারেন যে আপনার আত্মীয়স্বজনদের না, এই কথাটা মাথায় রাখবেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এদেরকে না। কারণ হইতেছে যে এদেরকে আপনি যখন মেনু ট্রাই করার জন্য বলবেন, এরা হয়তো আপনার দিকে তাকায় হইলেও বলবে যে, "না বন্ধু মজা হইছে।" হ্যাঁ, 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 হ্যাঁ। এক্সাক্টলি। এদেরকে না আপনি ১০০ র‍্যান্ডম লোকজনকে Facebook এর মাধ্যমে যেভাবেই হোক হইতেছে মানে এদেরকে ইনভাইট করবেন। এরা আসলো, এরা আপনার মেনুটা ট্রাই করলো এবং এদের থেকে আপনি ফিডব্যাক নিবেন। যে এরা আসলে কত টাকা পে করবে মানে এটার জন্যে মানে এই যখন এদের ফিডব্যাকটা নিবেন না, তখন আপনি একটা ভালো একটা ডেটা পেয়ে যাবেন যে আসলে মানুষ কি খুঁজতেছে? কি দরকার আপনার? মানে কি ধরনের ফুড আরকি আপনার দরকার? আর মানে এই পর্যন্ত যখন চলে আসবেন তখন মানুষই আপনাকে বলবে যে এরা আসলে কি খুঁজতেছে আরকি। আপনার ধরেন সাপোজ আমার খুব ভাল লাগে সাপোজ ধরেন যে বিরিয়ানি রান্না করতে। আর আমি ধরেন যে জায়গাতে আছি ওই জায়গার লোকজন আসলে বিরিয়ানি খুঁজতেছে না, এরা খুঁজতেছে অন্য কিছু। তাইলে তো লাভ হইতেছে না। মানুষ কি চাইতেছে আমার আসলে এই ধরনের মানে প্রোডাক্ট আমার মাঠায় আনতে হবে আরকি। আমি কি চাইতেছি সেটা ইম্পোর্টেন্ট না ভাই। মানুষ কি চাইতেছে। এইটা গেল হইতেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে যে কেউ একটু রেস্টুরেন্ট খুলতে চাইতেছে। এদিকে আবার আরেকটা রাস্তা হইতেছে হোমমেড ফুড। হোমমেড ফুডের কথা আমি বলব আগে যে হোমমেড ফুডের বেলায় যখন আপনি আসবেন সেম বাই জিনিস একই জিনিস কাজ করতেছে। আপনার মানে খাবার রান্না করার এক্সপেরিয়েন্স আছে কিনা? খাবার রান্না করার এক্সপেরিয়েন্স না থাকলে আপনি হইতেছে যে আগে তো খাবার রান্না করাটা শিখতে হবে। রান্না করাটা শিখলেন আর সেক্ষেত্রে এখন যেহেতু Facebook হয়ে গেছে আমি সবাইকে বলি ভাই Facebook এ একটা এমনি Instagram এ একটা পেজ খুলে ফেললেন। পেজ খুইলা আপনি আসলে কি জিনিস রান্না করতে ভাল লাগে এই জিনিসগুলো আপনি আপলোড দিলেন। আপলোড দেওয়ার পরে প্রতিদিন যখন আপনি কনটেন্ট আপলোড দিবেন না দেখবেন যে কিছু মানুষ অলরেডি আপনাকে ফলো করা শুরু করবে। তো এর ফলে দেখা যাবে যে যখন ধরেন যে ১,০০০, ২,০০০, ৩,০০০ এরকম লোকজন হয়ে গেছে না? তখন সেইম জিনিসটা আপনি করতে পারেন। আপনি আসলে একটা মেনু ক্রিয়েট করতে পারেন। মানে মেনু ক্রিয়েট করার পরে আপনি আসলে লোকজনকে ইনভাইট করলেন। এরা আসলো। এরা হইতেছে আপনার মেনুটা ট্রাই করলো এবং এরা আপনাকে ফিডব্যাক দিবে যে কি এদের ভালো লাগছে, কি এদের ভালো লাগে নাই। তো এদের ফিডব্যাকটা নিয়েই আপনি আসলে আস্তে, আস্তে মেনু ডেভেলপমেন্ট করতে পারবেন। তো বেসিক কাজ হইতেছে এগুলাই ভাই। এরপরের কাজগুলা মানে এত কঠিন কিছু না। কিন্তু এই মানে বিজনেসের ব্যাক এন্ডটা রেডি করাই কঠিন। আর যার মানে ফাইনালি আরেকটা কথা আমি আরকি বইলা দেই। মানে যেটা হইতেছে যে রেস্টুরেন্টের বিজনেসে যারা আসতে চাইতেছেন, আপনাদের যে জিনিসটা কোনো সময়ই আসলে আপনারা স্যাক্রিফাইস করতে পারবেন না এবং যে জিনিসটা আসলে 100% আপনার পারফেক্ট হইতে হবে সেটা হইতেছে আপনার ফুড টেস্ট ভাই। আপনার ফুড টেস্ট যদি ভালো না হয় না, আপনি এটারে যদি সোনা দিয়ে মুড়াইয়া দেন, তাইলেও ভাই আপনার কাস্টমার আসবে না। আমার এরকম একটা ক্লায়েন্টের কাজ আমি করছি। ক্লায়েন্টের কাজটা আমরা ছাইড়া দিছি ২ মাস কাজ করার পরে ভাই। মানে উনার কাজটা ছাইড়া দেওয়ার কারণ হইতেছে যে, আম উনার আসলে মানে আমাদের কাজটাই ছিল হইতেছে যে উনার ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানো এবং উনার ট্রাফিক নিয়ে আসা উনার রেস্টুরেন্টে। হ্যাঁ, এবং যেন প্রচুর অনলাইনে আমরা অর্ডার নিয়ে আসতে পারি এই মানে ব্যাপারটা। তা আমরা ১ম মাসে তো মানে যে দেখা যায় যে ১ টা মাস বুঝতেই আমাদের সময় লেগে যায় যে আসলে বিজনেসটার মানে কোন অ্যাঙ্গেলে আমরা আগাবো।
আ ১ম মাসটা আমরা ওইভাবে সাকসেস করতে পারি নাই। কিন্তু আমাদের ২য় মাসে থেকে আমরা যে জিনিসটা দেখলাম যে না আমরা আসলে খুব ভালো একটা ট্রাফিক উনাদের জন্য নিয়ে আসতে পারতেছি উনাদের বিজনেসের জন্যে। কিন্তু বিজনেসের জন্য নিয়ে আসার পরে উনাদের কনভার্ট হইতেছিল না লোকজন। বুঝছেন? তো আমরা তো মানে চিন্তা করে গেলাম যে কারণ আমাদের যেহেতু মার্কেটিং এজেন্সি আর আমাদের কাজ হইতেছে যে লোকজনকে উনার কাছ পর্যন্ত নিয়ে আসা এবং উনাদের কাজ হইতেছে সেলসে কনভার্ট করা। সেলসে কনভার্ট হইতেছিল না এবং যারা আসতেছিল লোকজন এরা আসলে ট্রাই কইরা আর ফার্দার অর্ডার করতেছিল না। তো পরে আমরা যে জিনিসটা পাইলাম যে উনাদের যেই শেফ, উনারা শেফ চেঞ্জ করছে, এই জিনিসটা আমাদের বলে নাই। যখন আরকি আমরা যখন উনাদের কাজ নিছিলাম, কাজ নেওয়ার পর ১ মাসের মাথায় উনাদের শেফ চেঞ্জ করছে। তো শেফ চেঞ্জ করার কারণে যে বিপদটা হইছে, ফুডের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। বুঝছেন? কারণ শেফ খুব বড় একটা ইম্পোর্টেন্ট একটা মানে বলা যায় লাইফলাইন হইতেছে বিজনেসের। বুঝেন নাই? তো উনাদের বিজনেসের লাইফলাইনে দেখা গেছে যে মানে আ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যারা রেস্টুরেন্টে আসতেছিল খাবার ট্রাই করতে, এরা আসলে খাবারটা পছন্দ করতেছিল না। তো পছন্দ না করার কারণে এরা আর পরে পার্টির জন্য আর বুক করে নাই। মানে এরা চিন্তা করতেছে এই ছোট খাবারটাই এরা মেইনটেইন করতে পারতেছে না। এরা কিভাবে ৪০ জন, ৫০ জন বা ৭০ জনের খাবার এরা এরেঞ্জ করবে। তো সেজন্য এরা সাহস করে নাই। তো সেজন্য আমি বলব যারা বিজনেস করতে চাইতেছেন ইউ হ্যাভ মানে আপনার মাস্ট মানে টেস্টি ফুড হইতে হবে। টেস্টি ফুড না হইলে ভাই আমি আপনারে যতই ট্যাকটিস করি, যতই কিছু করি, এগুলো একটা সময় মনে হবে যে ভাই আপনার ট্যাকটিস তো কোনো কাজে লাগতেছে না। কারণ হইতেছে যে ভাই আপনার ব্যাক এন্ড এর প্রোডাক্টই তো ভালো না। বুঝেন নাই? তো এই হইতেছে শুরুর দিকের কাজগুলা ভাই এগুলা করলেই যে কেউ আসলে এই বিজনেসে চলে আসতে পারবে আরকি। মানে কাস্টমারের ফিডব্যাকটা নেওয়া আরকি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের মার্কেট রিসার্চ করা। এরপর একটা কোয়ালিটি এবং টেস্টি ফুড রেডি করা। কিছু আ টেস্টি ফুড বা কোয়ালিটি ফুড যেগুলোর টেস্ট ভালো সেইগুলো এনশিওর করা। এখন আমাদের উম ১ম দিকে হিউজ ইনভেস্ট করে একটা রেস্টুরেন্ট রেডি করাটা ঠিক হবে? নাকি একটা রেস্টুরেন্ট বা ক্যাফে অনেক ছোট পরিসরে বা কম ইনভেস্টমেন্টে শুরু করা বেটার হবে? আ এইটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। আমি আসলে যেটা সত্যি কথা বলি কি, আমি আসলে লোকজনকে মানে করি যে, "ভাই আপনাদের রেস্টুরেন্ট ওপেন করার দরকার নেই।" মানে আমি লোকজনকে বলি ভাই যে, "আপনাদের রেস্টুরেন্ট ওপেন করার দরকার নেই।" কারণ কি আমি বলি যে, প্রশ্ন আসতে পারে আপনি একজন মানে ফুড কনসালট্যান্ট অথচ আপনি বলতেছেন লোকজনদের যে রেস্টুরেন্ট ওপেন করার দরকার নেই। এর কারণ হইতেছে আপনি চিন্তা করেন মানে আমি আপনার একটা উদাহরণ দেই ভাই। মানে আপনি সাপোজ ধরেন যে আমি মানে আমি উদাহরণ দিতেছি কিন্তু যেহেতু আমি দেশের বাইরে ১৮ বছর আমার ভুল হইলে আপনি আমাকে কারেক্ট করে দিবেন। সাপোজ ধরেন যে ধানমন্ডিতে আপনি একটা লোকেশন নিতে চাইতেছেন। হ্যাঁ? আমার কাছে মনে হয় যে ধানমন্ডিতে একটা লোকেশন নিতে মনে হয় যে ম ম ডাউন পেমেন্ট মনে হয় কত? ৩০-৪০ লাখ টাকা বা ৫০ লাখ টাকা এরকম তো আপনাকে মনে হয় ডাউন পেমেন্ট তো মনে হয় দিতে হয়। ঠিক না? মানে এই টাকাটা উনাদের কাছে থাকে আপনি বিজনেস ছাইড়া দিলে এই টাকাটা আবার আপনি ব্যাক পাবেন। কিন্তু উদাহরণ হিসেবে ধরলাম যে ধরেন যে ৳৫০ লাখ টাকা আপনি মানে ডাউন পেমেন্ট দেওয়া লাগতেছে। শুধু ডাউন পেমেন্ট দিলেই তো আর হইতেছে না। আপনি এখানে আপনার ইনভেন্টরিতে কস্ট আছে, আপনার এখানে ডেকোরেশনে কস্ট আছে। তার উপরে এখানে আপনি শেফ হায়ার করতেছেন। এখন যে শেফ হায়ার করতেছেন এরে তো আর আপনি বলতে পারবেন না যে, "ভাই আমার বিজনেস ওপেন করতেছি। আমার বিজনেস চললে আপনার আমি টাকা দিব, বিজনেস না চললে টাকা দিব না।" এ তো আর মানবে না। আপনার এই যে তো এই যে ধরেন যে সাপোজ ধরেন যে এই মানে স্টাফ হায়ার করা লাগতেছে, ইনভেন্টরি লাগতেছে, আপনার ডিজিটাল মার্কেটার হায়ার করা লাগতেছে। তারপরে আপনার বিজনেস লাইসেন্সিং থেকে শুরু করে এত টাকা দেয়া দেখা যায় যে প্রায় সব মিলায় হয়তো দেখা যাবে ৭০-৮০ লাখ টাকার একটা বড় ধাক্কা। হ্যাঁ? তারপরেও আপনি আমাকে বলেন যে এই ৮০ লাখ টাকার ধাক্কা আপনি যখন নিলেন, নেওয়ার পরেও যে আপনি কি গ্যারান্টি দিতে পারতেছেন যে আপনার রেস্টুরেন্টটা ওপেন হইলেই যে সাকসেস হবে? লোকজন কেন আসবে আপনার এখানে? তো প্রশ্ন থাকতে পারে না যে লোকজন আসলে কেন আসবে আমার এখানে মানে করতে? তো সেজন্যে আমি আসলে লোকজনকে বলি যে এখানে আসলে আ উদ মানে যেই ব্যাপারগুলো আপনার জন্য মার্কেট রিসার্চটা যে জন্যে সবচেয়ে ভালো আপনাকে হেল্প করবে, সেটা হইতেছে যে মার্কেটটা আসলে বোঝা এবং মানে কোন ধরনের কাস্টমার আপনি টার্গেট করতেছেন এইটা আপনার বোঝা। উদাহরণ হিসেবে ধরলাম যে ঠিক আছে আমরা চিন্তা করলাম যে মাসুদ ভাই আমরা আসলে চলেন আমরা ২ ভাই মিলা একটা রেস্টুরেন্ট ওপেন করবো যে ধানমন্ডিতে, হ্যাঁ? তাহলে আমি হইলে আগে কি করতাম? মানে আমি সেই উদাহরণটা দিই। আমি হইলে আগে কি করতাম? আমরা আগে একটা ক্লাউড বেসড কিচেন রেডি করতাম। ক্লাউড বেসড কিচেনটা হইতেছে কি? যে ধরনের কিচেনগুলাতে আপনার বাসা থেকে রান্না করা যায় এবং ধরেন যে ফুডপান্ডা বা যেকোনো ধরনের ডেলিভারি কোম্পানি আছে এদের দিয়ে আপনার হইতেছে খাবার ডেলিভারি করা যায়। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম কি? আমরা হেভিলি মানে টাকা ইনভেস্ট করতাম মার্কেটিং এ
প্লাস যারা শেফ হিসেবে আমাদের সাথে কাজ করবে, হ্যাঁ? এদের খাবারের কোয়ালিটি হইতেছে যে আমরা এট লিস্ট 100 থেকে ১০০ থেকে ৫০০ মানুষকে আমরা randomly চুজ করতাম বাংলাদেশে যে এদেরকে খাওয়ানোর জন্য এবং এদের ফিডব্যাকটা নেওয়ার জন্য। তো এইখানে ২ টা জিনিস হইতেছে। এক, আমরা এই ফিডব্যাক নেওয়ার কারণে আমরা আসলেই দেখতেছি যে মানুষজন আসলে উনার খাবারটা পছন্দ করতেছে না। এক, হ্যাঁ, আর যখন আমরা মানে আমরা যখন ফিডব্যাক দিতেছি তখন আমরা কি করতাম? আমরা ধরেন যে একটা কনটেন্ট বানাইতাম। ছোট আকারে একটা কনটেন্ট যে মানে আপনার কাছে খাবারটা কেমন লাগছে? অনেস্ট রিভিউ দিবেন আমাকে। তো এই যে ধরেন যে সাপোজ ৫০০ জনকে আমি খাবারটা দিলাম ট্রাই করতে। এর ভিতরে যদি আমি দেখি ধরেন যে ৪০০ থেকে ৪২০ জনই অনেস্ট রিভিউ দিছে এবং এরা বলছে এরা পে করবে এটার জন্যে। হ্যাঁ? তো এরা বলতেছে যে এরা পে করবে এটার জন্য। তো তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমি বললাম যে মাসুদ ভাই চলেন আমাদের যে শেফ তলে তো আমাদের পারফেক্ট হয়ে গেল। আমাদের যে শেফ আসলে কাজ করবে তার খাবার মজা আছে এটা আমরা বুঝে গেছি। এখন আমাদের কাজ হইতেছে যে আমরা একটা ভালো একটা মার্কেটিং টিম তৈরি করা, যারা কিনা এই যে আমরা ধরেন যে ৫০০ ভিডিও আমরা কনটেন্ট রেডি করলাম। এইগুলা হইতেছে আমাদের সোশ্যাল মিডিয়া ফিডে দেওয়া এবং ফিডে দেওয়া লোকজনের কাছে করা আরকি যে মানে দেখা আরকি যে মানুষ আসলে অ্যাট্রাক্ট হয় কিনা আরকি। এবং একটা ক্লাউড কিচেন রেডি করা ধানমন্ডিতে যে আপনারা যারা অর্ডার করতে চান এক্সক্লুসিভ প্রতিদিন আমরা মাত্র ৩০ জনের জন্য খাবারটা আমরা রেডি করি। হ্যাঁ? তো এইখানে হইতেছে কি যে ওই যে মানে ইকোনমিক্সের যে মানে বেসিক যেই ইয়াটা আছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, হ্যাঁ? আমরা এখানে সাপ্লাইটা কন্ট্রোল করতেছি। হ্যাঁ, দেখেন কিন্তু খেলাটা। আমরা এখানে সাপ্লাইটা কন্ট্রোল করতেছি ডিমান্ডটা দেখার জন্য আরকি। তো এখানে যেহেতু আমরা বলতেছি যে ২০ জনের জন্য প্রত্যেকদিন আমরা খাবার রেডি করি, অবশ্যই ডিমান্ড তো বাড়তেছে। হ্যাঁ? তো আমরা যখন দেখতেছি যে না ডিমান্ড বাড়তেছে এবং আমরা তখন লোকজনকে জিজ্ঞেস করতেছি যে, "আপনারা কি ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট চান? যেখানে আপনারা ফ্রেন্ডরে নিয়ে অটোমেটিক আসতে চাইতেছেন হ্যাং আউট করতে?" করতে। তো তখন আমরা আসলে কাস্টমারের রিঅ্যাকশন দেখতে চাইতেছি কি হয়। আর এইখানে আপনার হইতেছে প্লাস পয়েন্ট হইতেছে এই যে আপনার সোশ্যাল মিডিয়ার ডেটা পেলাম আমরা, মানুষজনের তারপরে মানুষজনের রিঅ্যাকশন পাইলাম আমরা। সাপোজ যখন আমরা চিন্তা করলাম যে মাসুদ ভাই আমাদের তো ভালো একটা মানে লোকজন তো দেখলাম ভালো একটা রেসপন্স আমরা পাইছি। তো চলেন এক কাজ করি আমরা কেন ইনভেস্ট করব? আমরা ইনভেস্টর খুঁজি তখন। হ্যাঁ, তো তখন আমরা চিন্তা করলাম যে মাসুদ ভাই আমরা হইতেছে এই যে কারণ যেহেতু আইডিয়া আমাদের, হ্যাঁ? আমরা হইতেছে চলেন আমরা ইনভেস্টর খুঁজি। তখন আমরা কারণ ইনভেস্টররা হইতেছে কি যে ভাই বিশ্বাস করবেন আর না করবেন সারা পৃথিবীতে মানুষজন আসলে টাকা হাতে নিয়ে বসে রইছে ইনভেস্ট করার জন্যে। বুঝছেন? কিন্তু এরা আসলে রাইট পারসন পাইতেছে না ইনভেস্ট করার জন্যে এবং রাইট প্লেসও পাইতেছে ইনভেস্ট করার জন্যে। তো সাপোজ ধরেন যে আমাদের এখন মানে ডেটা আছে। আমরা আসলে মানে যাদেরকে এরকে ইনভেস্টর হিসেবে আমরা চাইতেছি, তাদেরকে আমরা বলতেছি যে, "দেখো এই পরিমাণে আমাদের সোশ্যাল মিডিয়াতে লোকজন আসলে মানে চাইতেছে এরকম একটা রেস্টুরেন্ট আসতে। তুমি কি ইনভেস্ট করবা কিনা?" হ্যাঁ, তো এই ক্ষেত্রে হইতেছে কি যে দেখছেন আইডিয়া আমাদের, অথচ আমরা কিন্তু ৳১ খরচ মানে ইনিশিয়ালি তো খরচ আছেই। কারণ যেহেতু আমাদের ১ম দিকে তো খাবার যেহেতু আমরা খরচ করছি, শেফ হায়ার করছি। কিন্তু মানে চিন্তা করে দেখেন আমাদের কিন্তু ৳৮০,০০,০০০ কিন্তু আমরা বাঁচায় এই খরচটা কিন্তু আমরা মানে সর্বোচ্চ হয়তো ৳৫,০০,০০০ হবে। ৳৫,০০,০০০ খরচ করতেছি প্লাস হইতেছে আমরা ইনভেস্টর পাইতেছি। ইনভেস্টর পাইতেছি, লোকজনের রেসপন্স পাইতেছি এবং হইতেছে যে একটা মার্কেট অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলছি মার্কেটে যাওয়ার আগেই। বুঝছেন? তো সেজন্যই দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে যখন ওপেনিং এর দিনে প্রচুর মানুষ লাইন ধরে যে না জানি দেখি এই রেস্টুরেন্টটাতে কি আছে। তো সেজন্য আমি আপনাদেরও বলব যে আপনারা যারা রেস্টুরেন্ট ওপেন করতে চান, এই ধরনের মার্কেট স্ট্র্যাটেজি এবং তারপরে বলে মার্কেট রিসার্চ 100% আপনার করতে হবে। উইনিং প্রোডাক্ট ছাড়া মার্কেটে আসাটা বোকামি ছাড়া কিছু হবে না। আর এইটা তো গেল হইতেছে যে রেস্টুরেন্টের বেলায়। আর কেউ যদি হোমমেড ফুড করতে চায় সেম স্ট্র্যাটেজি ভাই, বুঝছেন? তাহলে হোমমেড ফুড হইতেছে যে আপনি ঘর থেকে শুরু করলেন এবং আস্তে, আস্তে আপনি বড় করলেন এই ব্যাপারগুলা। কিন্তু স্ট্র্যাটেজি ভাই একই থাকে হইতেছে। মানে হইতেছে আপনার কাস্টমার ফিডব্যাক এবং হইতেছে যে কনটেন্ট। কারণ হইতেছে যে এখন আমরা কনটেন্ট ছাড়া কোনোভাবেই আপনি আসলে মানুষের কাছে আসতে পারবেন না। বুঝছেন? কারণ ওই অ্যাডভার্টাইজমেন্টের স্টাইলটাই ভাই চেঞ্জ হয়ে গেছে। বুঝছেন? আপনি বিবিসি তারপরে মানে এই সিএনএন বা এদের অ্যাডভার্টাইজমেন্ট রেট আসলে কমে গেছে অনেক। কারণ হইতেছে কি যে মানুষ আসলে বড়, বড় কোম্পানিগুলা এদের হয়তো বিভিন্ন ধরনের চুক্তি থাকে সেজন্য এরা আরকি এখনো টিভিতে অ্যাড দেয়। কিন্তু বড় একটা শিফট হয়ে গেছে ভাই সোশ্যাল মিডিয়ার কারণে আরকি যে এখন আসলে ইনফ্লুয়েন্সার বলি আমরা বা ধরেন যে বিভিন্ন ধরেন যে সোশ্যাল মিডিয়ার অ্যাডগুলাতে মানুষ অ্যাট্রাক্ট হয় বেশি। তাই আমি বলব যে আপনাদের এই ধরনের স্ট্র্যাটেজিটা নেওয়া উচিত আরকি যারা মানে একটা রেস্টুরেন্ট বিজনেস আসতে চাইতেছেন। লাস্ট ২০২৩ সালে আই থিংক ২০২৩ অথবা ২২ সালে টোটাল সারা ওয়ার্ল্ডের আপনার টিভিতে অ্যাড দেওয়ার যে
রেট ছিল বা যে পরিমাণ ছিল সেটা ক্রস করছে অনলাইন ২০২৩ সালে কি ২২ সালে মেবি। আমি ঠিক ইয়ারটা মনে করতে পারছি না। এই মুহূর্তে আ আমার মনে হয় যে ডাবল হয়ে গেছে। যে এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে আপনার টিভিতে যা খরচ করা হয় অ্যাডের পেছনে তার ডাবল খরচ করা হয় হচ্ছে অনলাইনে। আমি আপনার একটা উদাহরণ দিই ভাই। এটা মানে আহ উদাহরণটা হইতেছে যে একটা প্রশ্ন করি আমি আপনারে আরকি। সাপোজ আপনি ধরেন যে আপনি ইয়ে করতেছেন টিভিতে, আমরা তো বাংলাদেশে তো আসলে আমি যেটা দেখলাম যে এখন তো লোকজন তো টিভি দেখে না। সাপোজ ধরেন যে কোনো একটা সিনেমা বা কোনো একটা কিছু দেখতেছেন, এর মাঝখানে মোবাইলে না, হ্যাঁ, টিভিতে অ্যাড চলে আসতেছে, যে অ্যাডটা আপনি স্কিপ করতে পারতেছেন না। তখন আপনি আসলে কি করেন? মানে বলেন তো? তখন চ্যানেল চেঞ্জ করা হয়। হয় বা মানে চ্যানেল চেঞ্জ করা হয়, অথবা বেশিরভাগ মানুষজনই কি করে জানেন? এর হাতের মোবাইলটা নিয়ে নেয়। এক্সাক্টলি হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন? কারণ এটাই। হইতেছে যে আমি যে শোটা দেখতেছি এটা দেখতে চাইতেছি, কিন্তু অ্যাড আমি স্কিপ করতে পারতেছি না। কারণ অবশ্যই মানে অনেক প্ল্যাটফর্মে এরকম করে দিছে এদের অ্যাড আর স্কিপ করা যায় না। তো আপনার হইতেছে কি ১ মিনিটের অ্যাড, ঠিক আছে আমি দেখি মোবাইলটা নিয়ে নিই। তা এখন হইতেছে কি যে টিভির অ্যাডটা কিন্তু তখন মোবাইলে চলে আসতেছে, বুঝছেন? তো সেজন্য আরকি মানে এটা আসলে শুধু বাংলাদেশে না ভাই, সারা পৃথিবীতেই একই কেস। সেজন্য আমাদের মোবাইলে আসলে আমরা এতভাবে কানেক্ট হয়ে গেছি। তা তো সেজন্য আসলে মোবাইলে অ্যাড অবশ্যই আসবে, এবং সেজন্য আমি বলব যে যারা আসলে ফুড বিজনেসে আসতে চাইতেছেন, স্পেশালি ফুড বিজনেসে কনটেন্ট ক্রিয়েট করা ছাড়া আসলে মানে ওইভাবে আসলে উপায় নাই আরকি। এই মুহূর্তে আসলে ফুড বিজনেস অনেকটাই আ ডিপেন্ড করতেছে কনটেন্টের উপরে বা ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে মার্কেটিং করতেছে বা কিভাবে ব্র্যান্ডিং করতেছে, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করতেছে এই মুহূর্তে। সো বাংলাদেশে রাইট নাও বাংলাদেশে কোন ধরনের ফুড বিজনেসে ফোকাস দেওয়াটা প্রফিটেবল হবে এই মুহূর্তে? আপনি যদি বাংলাদেশের বিজনেসটা দেখি আমরা আরকি, মানে বাংলাদেশে আমরা যে কাজটা করি আরকি বেশিরভাগ লোকজনই, আমরা ব্রেইনস্টর্ম করি না, বুঝছেন? বা আইডিয়া নিতে চাই না দূর থেকে। উদাহরণটা আমি বলি, আইডিয়া দূর থেকে নেওয়া কি, আমি আমাদের যাদেরকে কনটেন্ট মানে আমি নিজেও তো কনটেন্ট বানাই, এবং আমি যাদের বিজনেস মানে অ্যাডভাইস করি, আমি এদেরকে বলি ভাই কপি করবেন। কপি করবেন, কোনো সমস্যা নাই। এই মানে সারা পৃথিবীতে মানে মৌলিক যে আমরা আইডিয়া বলি, মৌলিক আইডিয়ার সংখ্যা ভাই খুবই কম, বুঝছেন? কোনো আইডিয়া মানে আস্তে, আস্তে ধরেন যে আমি মানে আইফোনের আইডিয়াটাই ধরি আমরা, হ্যাঁ? আমরা যদি মনে করি যে ২০০৭ সালে যে স্টিভ জবস যখন আমাদের আইফোন দেখাইছে, হ্যাঁ, আমরা যদি মনে করি যে আইফোন হইতেছে পুরা ইউনিক, এইটা ভাই কমপ্লিটলি ভুল। হ্যাঁ, আইফোন ইউনিক না। আইফোন স্টিভ জবস যে কাজটা করছে, সে আরকি ধরেন যে টাচ স্ক্রিন সহ বিভিন্ন ধরনের যে এই মানে যে টেকনোলজিগুলো তখন ছিল, সে সবগুলোর ইন্টিগ্রেট করছে একটার মধ্যে। হ্যাঁ, তো এই একটার মধ্যে করার কারণেই এই প্রোডাক্টটা কিন্তু ইউনিক হয়ে গেছে। হ্যাঁ, তো সেজন্যে আমাদের হ্যাঁ, তো সেজন্যে আমাদের অনেকেই আরকি মনে করি যে না, আমার আসলে নতুন একটা ইউনিক আইডিয়া বের করতে হবে। ভাই নতুন আইডিয়া ইউনিক বের করার কারণ নাই। কিন্তু আইডিয়াটারে এক্ষেত্রে আমি লোকজনকে ২ টা কথা বলি। সাপোজ ধরেন যে আপনি যদি কপি করেন, মানে উদাহরণ হিসেবে ধরি যে আপনি যে ভাতের হোটেলের কথা বললেন। উদাহরণ হিসেবে ধরলাম যে ধরেন যে ২ টা ভাতের হোটেলই একই লেভেলের, হ্যাঁ? মানে ২ টাই ধরেন যে মধ্যবিত্তের জন্যে বা উচ্চ মধ্যবিত্তের জন্যে ভাতের হোটেলটা। তো এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে তাইলে লোকজন আসলে একটা ফালায় আরেকটাতে যাবে কেন? হ্যাঁ? তো প্রশ্ন হইতেছে যে আমি যদি ওনার হই, তাহলে আমার টার্গেট থাকবে যে এটলিস্ট 10% আমার মানে আমার সার্ভিস, আমার ফুড যেন বেটার হয় আরেকটা থেকে। তাইলে হইতেছে যে লোকজন আমার কাছে আসবে। হ্যাঁ? তো সেটা হইতেছে আপনি যখন কোনো একটা বিজনেস কপি করতেছেন অন্য আরেকজনের কাছ থেকে, হ্যাঁ? কিন্তু আপনি যখন কপি করতেছেন আমেরিকার কারো কাছ থেকে, অথবা কপি করতেছেন যে ধরেন যে অস্ট্রেলিয়ার কারো কাছ থেকে, আপনি তো আর তার সাথে তো আর কম্পিট করতেছেন না। হ্যাঁ, তা হ্যাঁ, ঠিক আছে। আপনার ব্যবসাটা হুবহু তার মতোই হইতে পারে। ঠিক না? এইখানে এরকম না যে আপনার নতুন করে আপনার চাকা আবিষ্কার করা লাগতেছে। আপনার চাকা আবিষ্কার করা আছে ভাই। আপনি জাস্ট খালি ২ টা চাকারে একসাথে করবেন। তো এখন আপনার যে প্রশ্নটাতে আরকি আমি ফিরে আসি ভাই, যে মানে এখন আসলে আমরা বাংলাদেশে যেটা করি যে সাপোজ ধরেন যে পাশের বাসার একজন একটা বিরিয়ানির দোকান দিছে, আমিও একটা বিরিয়ানির দোকান দিয়ে দিই। হ্যাঁ, এই কাজটা করি। এটাও খারাপ কিছু না ভাই। এটা হইতেছে, কিন্তু আপনি যখন এই ধরনের কাজ করবেন তখন মেক সিউর যেন আপনার বিরিয়ানিটা পাশের বাসার বিরিয়ানি থেকে যেন 10% বেটার হয়। আর নতুন যে ইউনিক আইডিয়াগুলা মানে আমি আসলে লোকজনকে বলি সেটা হইতেছে যে সোশ্যালি আমরা আসলে কিন্তু একটা চেঞ্জের ভিতর দিয়ে যাইতেছি। হ্যাঁ? চেঞ্জের ভিতর দিয়ে যাইতেছি ব্যাপারটা এরকম, মানে আপনি যদি ৩০ বছর আগে যদি আমরা দেখি ভাই, তখন কিন্তু
আমাদের মেয়েরা কিন্তু মানে মানে আমাদের ওয়ার্কফোর্সে কিন্তু অত ইনভলভ ছিল না এখন যতটা ইনভলভ, বুঝছেন? এখন কিন্তু ইনভলভ কিন্তু আর এটা কিন্তু কমতেছে না। হ্যাঁ, আর এই ইনভলভের কারণে এখন হয়ে গেছে কি জানেন, আমাদের লাইফ কিন্তু অনেক বিজি হয়ে গেছে। তো এখন আমি যদি প্রশ্ন করি আমাদের লাইফ বিজি হয়ে গেছে, তাহলে একটুখানি যদি আমরা চিন্তা করি যে আচ্ছা পৃথিবীতে কি আর কোনো দেশের লাইফ এত বিজি আমাদের মতো? আপনার তো দূরে কোথাও যাওয়া লাগতেছে না ভাই, মানে ফার্স্ট ওয়ার্ল্ডগুলোর অবস্থা তো একই। মানে এখানকার মানুষজন আসলে লাইফ এত বিজি, এরা এখন এখান থেকে পালানোর চেষ্টা করতেছে আর কি। ওইটা অন্য টপিকস, আমরা ওই টপিক্সে যেতেছি না। কিন্তু তাইলে হইতেছে কি যে মানুষের লাইফ বিজি হয়ে যাওয়ার কারণে এখানে আসলে কি হইতেছে তাহলে খাবারের বিজনেসগুলোতে? তার মানে হইতেছে কি যে আমাদের খাবারে আসলে আমরা সময় পাইতেছি না বাসায় এসে রান্না করার জন্যে। হ্যাঁ, তাইলে আপনি এখানে কি করতে পারেন? আপনি হোমমেড খাবার সাবস্ক্রিপশন বেসডে রেডি করতে পারেন যে আপনার খাবারটা আমরা ১ সপ্তাহ আগে আমরা আপনাকে একটা মেনু পাঠাই দিব। আপনি এই ১ সপ্তাহের ভিতরে চুজ করতে পারবেন যে কোন, কোন খাবারগুলো আপনি নিবেন। প্রত্যেক সপ্তাহের খাবার প্রতিদিন আমরা আপনারে সকালবেলা অথবা সন্ধ্যার সময় আমরা আপনার বাসায় ডেলিভারি করে দেব। এই যে দেখছেন, এটা কিন্তু মানে এই ধরনের বিজনেস কিন্তু একটা করা যেতে পারে। কারণ হইতেছে যে কারণ মানে মানুষের লাইফ তো বিজি হয়ে গেছে এক। দ্বিতীয়ত আরো কি বিজনেস করা যেতে পারে? এখন আমাদের আর মানে হাসব্যান্ড ওয়াইফ ২ জন জব করার কারণে কিন্তু ফ্যামিলিতে যে পজিশনটা হইছে এখন কিন্তু একটা ক্লাস কিন্তু দাঁড়াইছে যাদের হাতে টাকা আছে। হ্যাঁ? তা আমাদের হাতে যখন টাকা চলে আসে তখন কিন্তু আমরা ১ম যে কাজটা করি ভাই, তখন মানে হইতেছে যে এরপরেই আমরা চিন্তা করি যে না কিভাবে আমার শরীরের যত্ন নিবো। হ্যাঁ? কিন্তু যখন পকেটে টাকা থাকে না তখন কিন্তু আমরা চিন্তা করি না যে আরে আমরা কি খাইলাম না খাইলাম, বুঝলেন নাই? কিন্তু যখন পকেটে টাকা আসছে তখন চিন্তা করি না আমার তো অর্গানিক খাবার খাইতে হবে। অথবা আমার তো এই ধরনের খাবার খাইতে হবে। সেজন্য আপনি অর্গানিক ফুডের একটা ভালো বিজনেস আছে। আপনি করতে পারেন যে আপনি অর্গানিক ফুড বিক্রি করতেছেন। হ্যাঁ। তার উপরে দ্বিতীয় আরেকটা কাজ হইতেছে যে ফ্রোজেন ফুডের একটা বিজনেস অলরেডি বাংলাদেশে আছে। কিন্তু ফ্রোজেন ফুডের বিজনেসগুলোতে আমি যে জিনিসটা দেখছি যে লিমিটেড, বুঝছেন? মানে এখনো বাংলাদেশ ওই পর্যায়ে যায় নাই যে মানে এইটারে বলতে পারবো যে না এই মার্কেট আসলে অনেক মানে বিজি হয়ে গেছে, এই মার্কেটে নাই। এখনো প্রচুর অপশন আছে আপনার এই বিজনেসগুলোতে আসার জন্যে। আর আরেকটা ব্যাপার হইতেছে যে নতুন যে বিজনেসে আসতেছি সেটা হইতেছে আমি বলব যে আপনার ফিউশন একটা ব্যাপার হইতেছে যে ফিউশনে আসা যাইতে পারে। এখন আমরা যে ফিউশনগুলো করি বাংলাদেশে, আমাদের সবচেয়ে বেশি মোস্ট পপুলার ফিউশন বাংলাদেশে আমরা করি চাইনিজ ফুডের ফিউশন, বুঝছেন? হ্যাঁ, কিন্তু এখন মানে লোকজনকে যারা আসলে আমাদের এই বিজনেসে আসে তাদেরকে আমি একটা কথা বলি যে মানে কখনোই অথেন্টিক খাবারটা আপনি কখনোই আরকি বাংলাদেশে বিক্রি করতে পারবেন না। সেম জিনিসই বাংলাদেশের অথেন্টিক যে আমরা যেভাবে ভাত রান্না করি বা বিরিয়ানি রান্না করি, এটা ব্রিটিশ লোকদের খাওয়ানো যাবে না ভাই। মানে এর সবচেয়ে ভালো উদাহরণ আমি। কেন আমি আপনারে বলি, আ আমার ওয়াইফ হইতেছে লিথুয়ানিয়ান। তো আমরা আরকি একসাথে আমাদের সংসার করতেছি প্রায় ১১ বছর হয়। তো এর কারণে হইতেছে যে এদের আত্মীয়স্বজন সবই তো হইতেছে লিথুয়ানিয়ান। তো দেখা গেছে যে আমি যখন অথেন্টিক কোনো বাংলাদেশি খাবার রান্না করি, যা বাংলাদেশি স্পাইস দেয়, এরা অনেক সময় খাইতেই পারে না। কারণ হইতেছে যে স্পাইসের কারণে। আমার এই খাবারটা মডিফাই করা লাগে এদের জন্যে। হ্যাঁ, এদের জন্য মডিফাই করা লাগে তাইলে যেয়ে এরা কয় যে না এটা মজা হইছে। সেম উদাহরণ হইতেছে যে আমি ২০১৬ সালে যখন বাংলাদেশে আসছি, ২০১৬ সালে যখন বাংলাদেশে আসছি, বাংলাদেশে আসার পরে আমার মানে ঘরের সবাই বন্ধু-বান্ধব সবাই বলল যে, তুই ওই দেশে যে এত বড় শেফ হইছিস, তো আমাদের রান্না করে দেখা তুই কি রান্না করিস?" হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে তো রান্না করে দেখি, সমস্যা কিছু নাই। তো আমি যে ভুলটা করছি তখন, আমি একদম প্রপার ইটালিয়ান পাস্তা বানায় খাওয়াইছি এদের। পাস্তা বানানোর পরে আমি যে জিনিস দেখলাম যে কেউই পছন্দ করতেছে না। আমি কই আরে এ কি বিপদ? কেউই পছন্দ করতেছে না। তো পরে এরা বলতেছে যে আমি বলতেছি যে কি মানে কি সমস্যা? কয় না ঠিক আছে আরকি মানে আ মানে ঠিক আছে মানে হ্যাঁ, ঠিক আছে আরকি। কিন্তু কেউ আরকি মুখ ফুটে বলতেছে না আরকি যে কি কাহিনী কি? তারপরে আমার একের বোন আছে। তো ও করছে কি এই পাস্তাগুলা নিয়া ও জাস্ট হইতেছে যে মানে ওই এটার সাথে শুধু মরিচ এড করছে। বুঝছেন? পেঁয়াজ মরিচ এড করছে। হ্যাঁ, পেঁয়াজ মরিচ যখন এড করছে না, oh my God! মানে সবাই পাস্তা ফিনিশ। তা এইটা আমি ফিউশনের ক্ষেত্রে সেজন্য আমি বললাম যে, আপনারা যারা ফিউশন করতে চান তো অবশ্যই মাথায় রাখবেন যে একবার অথেন্টিক ফিউশনটা আনার দরকার। মানে অথেন্টিক খাবার আপনি কখনোই কোনো দেশেই বেচতে পারবেন না। এটারে আপনার মানে কি বলে এটারে আপনার এডিট করতেই হবে। আর বাংলাদেশের স্পাইসের সাথে কোন দেশের স্পাইসের খুব ভালো মিলে, এইটা হইলে সুবিধাটা কি?
ওই টেস্টের সাথে আমরা আসলে খুব সহজে আসলে মিশা যায়। যে জিনিসটা আরকি বাংলাদেশে আমি এখনো ওইভাবে দেখতেছি না সেটা হইতেছে মেক্সিকান ফুড। বুঝছেন? মানে মেক্সিকান ফুডের টেস্ট বাংলাদেশের ফুডের টেস্ট কিন্তু অনেকটাই কাছাকাছি। কারণ হইতেছে এরাও স্পাইসি ফুড পছন্দ করে। আমরাও স্পাইসি ফুড পছন্দ করি। এরা হইতেছে এরা যে আপনার আমরা এইখানে যে মানে তর্তিলা খাই বা এইখানে ধরেন আমরা যে টাকোস যে ব্রেডটা হয়েছে, টাকোসের আরকি ২ ধরনের ব্রেড হয়। একটা হইতেছে যে আপনার কর্নফ্লাওয়ার থেকে একটা মানে ব্রেড হয় আর আরেকটা হইতেছে নরমাল আমাদের যে রুটি হয়, ওই রুটিরও একটা তো মানে ব্রেড হয়। তো এইগুলা ধরেন যে আমরা যখন নতুন মানে বাংলাদেশে মানে আরো যখন দেখব তখন মানে বলা যায় যে না বলা যায় যে অনেক আছে। কিন্তু ওইভাবে কিন্তু চোখে পড়তেছে না। খুব কিছু লোকজন হয়তো করতেছে। এরা আরকি ধরেন যে মেক্সিকান ফুড করতেছে। কিন্তু মেক্সিকান ফুডগুলো আনলে আমাদের কিন্তু মানে অত কিন্তু এডিট করা লাগতেছে না। কারণ এদের ফুড আমাদের ফুডের টেস্ট কিন্তু অনেকটাই কিন্তু মিলে যায়। এবং এইটারে কিভাবে আসলে আপনারা কি বলে পেঁয়াজ এটারে মরিচ এড কিভাবে করছে। আপনি আসলে আপগ্রেড করা যায় সেজন্য আমি লোকজনকে যেই কথাটা বলি যে প্রচুর কুকিং শো দেখার জন্য আরকি, বুঝছেন? আপনি যখন Netflix এ মানে শেফ টেবল আছে, অনেক কুকিং শো আছে। YouTube এ তো প্রচুর কুকিং শো আছে। তো এগুলো যখন দেখলে না তখন আইডিয়া আসলে মানে ক্রিয়েট হবে নিজের কাছেই। তো সেজন্য আমি বলব যে অন্য দেশের কাজগুলো আপনারা দেখেন। তো অন্য দেশের কাজগুলা দেখলে তখন আসলে নতুন কিছু আনাটা অনেক সহজ হয়ে যায়। আর সেজন্য তখনই ভাইরাল হওয়াটাও সহজ হয়ে যায় আরকি। বাংলাদেশে বিজনেস করতে গেলে সবাই মেইনলি কোন মিস্টেকগুলা বেশি করে? বাংলাদেশের মানে বিজনেসের ক্ষেত্রে যে মিস্টেকগুলা আমি এখন পর্যন্ত পাইছি, এর ভিতরে হইতেছে যে ১ম যে মিস্টেকটা এটা করে এটা হইতেছে এটা ভাই কাস্টমার রিসার্চ বা মানে নিশ যেটা বলি আরকি। এখন মোটামুটি সবাই তো আমরা যে জানি যে নিশ বলতে যারা জানে না তাদের জন্য বলতেছি মানে আপনার খাবারটা কাদের জন্য আপনি বিক্রি করতে চাইতেছেন এই টার্গেট কাস্টমারটা বের করা আরকি ১ম এ ইম্পোর্টেন্ট। যেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ লোকজনই মানে বলে যে এদের রেস্টুরেন্টটা হইতেছে ফ্যামিলি ফ্রেন্ডলি। আ আবার বলতেছে যে স্টুডেন্টরাও আসতেছে। আবার বলতেছে যে লোকজন মানে কাপলরাও আসতেছে। আবার হইতেছে এখানে আবার জন্মদিন বিয়ে-বাড়ির অনুষ্ঠানও করতেছে। তো এই একটার ভিতরে এত লোকজন নিয়ে আসলে মানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে আসলে কোনটা কার জন্যে সেটাই আসলে বোঝা যায় না। এই গেল এক। দ্বিতীয়ত হইতেছে যে মানে ১ম ভুল এইটা করে। ২য় যে ভুলটা করে সেটা হইতেছে যে আ মানে বিজনেসটার মানে কে রান করবে এইটা এর আগে রেডি করে না ভাই। মানে বিজনেসটা রান করার ব্যাপারে আমি বুঝাতে চাইতেছি যে সাপোজ ধরেন যে আপনি আ আমি আপনার সাথে কাজ করি, হ্যাঁ? আপনার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ? আমি উদাহরণ হিসেবে দিলাম যে আমি মাসুদ ভাই আপনার রেস্টুরেন্টে কাজ করতেছি। আপনি হেড শেফ, আমি সু শেফ। আপনি আমাকে প্রচুর প্যারা দেন, হ্যাঁ? যে কোনো একটা কারণে যে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আপনি আমার প্রচুর প্যারা দেন। আমার মনে হইলো যে আরে ধুর! এই মাসুদ ভাইয়ের আন্ডারে আমি কাজই করব না। আমি নিজে যেয়ে নিজেই একটা রেস্টুরেন্ট খুলব। হ্যাঁ? তো এই যে আমি ভুল করলাম যে নিজে যেয়ে নিজে কারণ মনে হইছে যে আরে মাসুদ ভাই তো একলা যদি করতে পারে আমি পারব না কেন? হ্যাঁ? তো নিজে যে একটা রেস্টুরেন্ট দেয় কিন্তু আপনি তো আর আমাকে তো সবকিছু তো আর দেখেন নাই যে আপনি কি আরো কারো সাথে কথা বলেন, কে আপনার মানে কাস্টমার সার্ভিস গুলা দেখতেছে, কে আপনার মার্কেটিং দেখতেছে, কে আপনার ইনভেন্টরি দেখতেছে, কে আপনার সাপ্লায়ার, কোন সাপ্লায়ার আপনারে ভালো প্রোডাক্ট এনে দিতেছে। এগুলো কিন্তু আমি দেখিনি। আমি দেখছি আপনার ডে টু ডে কাজ। ডে টু ডে কাজ দেখে আমার মনে হইছে যে না আরে মাসুদ ভাই পারলে আমিও পারবো। হ্যাঁ? তো এই কারণে আমরা করি কি বিজনেসে নেমা যায়। এইটা একটা ভুল। কারণ বিজনেসে নামতে হইলে বিজনেসের সবকিছু আসলে একটা ভালো ধারণা নিয়ে নামতে হবে আরকি। সব জাইনা নামতে হবে এরকম না। কিন্তু আসলে কোন কাজটা কে করবে এইটা আপনার অন্তত জাইনা নামতে হয়। আর বিজনেসের ক্ষেত্রে আমি সবাইকে যে কথাটা বলি আসলে বিজনেসের ভিতরে কাজ করা উচিত না, বিজনেসের উপর থেকে কাজ করা উচিত। মানে উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ ধরেন যে আমি যে রেস্টুরেন্টে কাজ করি, আমি যদি না থাকি তাইলে যদি বিজনেসটা বন্ধ হয়ে যায় না, তার মানে এখানে আমার ভাই বিজনেস নাই। বুঝছেন? হ্যাঁ, কারণ হইতেছে আপনি দেখেন যে ম্যাকডোনাল্ডস বলি বা KFC বলি এদের যে মালিক এরা তো আর এসে এখানে তো আর কাজ করতেছে না। এরা একটা সিস্টেম দাঁড়া করাইছে। এই সিস্টেমের কারণে যে কেউ এসে বিজনেসটা রান করতে পারতেছে আরকি। তো সেজন্য বাংলাদেশের লোকজন একটা সিস্টেম এরা দাঁড়া করায় না। তৃতীয়ত যে ভুলটা আমি আরকি লোকজন করে সেটা হইতেছে যে জিনিসটা আপনিও দেখবেন যে এরা বিশাল বড় একটা মেনু বানায়। বিশাল বড়। বুঝছেন? এই মেনুটাতে আপনি দেখবেন যে চাইনিজ, বাংলাদেশি, ইটালিয়ান, মেক্সিকান মানে দুনিয়ার যত ফুড আছে সব এটার মধ্যে এরা ঢোকায়। বুঝছেন? আর আমি যদি বলি যে ভাই এত খাবারের ভিতরে আপনার স্পেশালিটি কি? এ বলে যে না আমার শেফ সব বানাইতে পারে। এখন এখন আমি যদি বলি যে ভাই সব বানাইতে পারলে তো হবে না। আ এই একটা ব্যাপার হইতেছে কি যে মানে আমার এক্সাক্টলি মনে নাই কোন ইউনিভার্সিটি রিসার্চটা করছে। কিন্তু এটা সিউর যে এরা একটা রিসার্চ করছে এরকম যে
আমরা যারা কাস্টমার না, আমাদেরকে যখন আপনি অনেক অপশন দেন, আমরা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কিছু কিনিই না। মানে এরা এক্সপেরিমেন্টটা চালাইছে এরকমভাবে আরকি। 100% আমার মনে নাই। এক্সপেরিমেন্ট হইতেছে এরকম যে মানে লোকজনকে ৫ টা জিনিস দিছে চুজ করার জন্যে। তো দেখা গেছে যখন এদেরকে ৫ টা জিনিস চুজ করতে দিছে, লোকজন আসলে কিনছে। আর যখন এদেরকে ২৫ টা জিনিস দিছে চুজ করার জন্য, দেখা যায় যে অনেক লোকজনই আসলে এরা আর কিনে নাই। কারণ হইতেছে এরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আসলে। যে এদের আসলে কি এরা কি মানে কোনটা ফালায় কোনটা কিনবে, কোনটা ফালায় কোনটা কিনবে, এরা পরে আর কি কিনেই নেয়। পরে বলছে যে, "আচ্ছা ঠিক আছে আমরা অন্য আরেকদিন আসবো।" তো আমরা এই ভুলটা করি লোকজন রেস্টুরেন্টে, যে আমরা প্রচুর অপশন দেয়া দিই লোকজনকে। অনেক সময় কাস্টমারকে না বলতে পারাটাও মানে কাস্টমার আসলে হ্যাপি হয়। এইটার একটা উদাহরণ আমি যদি বলি, এইটা হইতেছে যে আ সেথ গডিন নামের একজন মানে এখন বলা যায় উনি আরকি মার্কেটিংয়ের গুরু সারা পৃথিবীতে উনাকে বলা যায়। অ্যা উনার অনেকগুলা বই বলা যায় যে মানে বেস্ট সেলার হইছে। একটা বই হইতেছে 'দিস ইজ মার্কেটিং' আর আরেকটা বই হইতেছে 'দ্য পার্পল কাউ'। হ্যাঁ, তো এই বইগুলো আসলে মানে বলা যায় যে যারা বিজনেস ইন্ডাস্ট্রিতে আছে এরা জানে এই বইটা সম্পর্কে। তো উনার একটা পডকাস্ট আমি দেখতেছিলাম। তো উনি আসলে উনার একটা পডকাস্টে উনি একটা খুব সুন্দর উদাহরণ দিছে। উদাহরণটা হইতেছে যে উনি আসলে একটা রেস্টুরেন্টে খাইতে যায়। রেস্টুরেন্টে খাইতে যাওয়ার পরে এবং ওই রেস্টুরেন্টটা হইতেছে যে বেশি মানে এরা আসলে মাংস বিক্রি করে আরকি। স্টেক টাইপের রেস্টুরেন্ট। তো ওইখানে যাওয়ার পরে উনি আরকি শেফরা বলে যে, "তুমি আমাকে এই ডিশটা বানায় দাও। কিন্তু এই ডিশটার মধ্যে তুমি বাটার দিও না, তুমি মাংস দিও না। তুমি খালি আমারে শুধু ভেজিটেবল দাও।" হ্যাঁ। তো এরা বানায় দিছে। তো ১ দিন যায়, ২ দিন যায়, ৩ দিন যায়। প্রত্যেক দিনই যায় এবং প্রত্যেক দিনই মানে একই জিনিস আরকি রিকোয়েস্ট করে শেফরে। তো একদিন শেফ আসলে বের হইছে, আইসা আরকি সুন্দরভাবে বলতেছে যে, "দেখো তুমি তো প্রত্যেক দিনই আমার একই রিকোয়েস্ট করো। অ্যা তোমার জন্য ভালো একটা অপশন হইতেছে যে মানে ২ টা ব্লক পরেই খুব ভালো একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে। তুমি ওইখানে যাও, এরা তোমারে আমাদের থেকে আরো ভালো সার্ভ করবে।" হ্যাঁ। তো এইখানে আসলে শেখার ব্যাপারটা হইতেছে কি যে এইখানে শেখার ব্যাপারটা হইতেছে অনেক সময় কাস্টমারকে না করলেও হইতেছে যে কাস্টমার আসলে তখন এটা ভ্যালু এড করে। কারণ হইতেছে যে সে তখন অন্য লোকজনকে বলবে যে না এরা আসলে এইটাতে স্পেশাল। হ্যাঁ? তো সেজন্য আমি আপনাদেরকে যারা আরকি বিজনেস করতেছে তাদেরকে বলব যে ভাই মেনুটা ছোট করেন কিন্তু যেটা বিক্রি করবেন সেটার জন্য একেকটা যেন একেকটার সাথে টক্কর দেয় আরকি। আর আরেকটা ব্যাপারে যে মানুষজন যে ভুলটা করে সেটা হইতেছে যে এরা আসলে মানে দেখাদেখি বিজনেসে নেমা যায়। আমরা কয়েকবার বলছি এই জিনিসটা কিন্তু তারপরে আবার বলতেছি ভাই দেখাদেখি বিজনেসে নামবেন না। আপনার যদি মানে এরকম একজন রিলায়েবল শেফ থাকে অথবা আপনি নিজে একজন রিলায়েবল শেফ তাইলেই বিজনেসে আসবেন। নাইলে আসার দরকার নাই। আ আর যে আরেকটা ভুল যেটা করে লোকজন সেটা হইতেছে যে আ এখনকার যে সময়টা চলে আসছে না? এই সময়টাতে আপনাকে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতেই হবে। বুঝছেন? কিন্তু এরা মনে করে কি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ মানেই হইতেছে যে মানে ওই সেলস বাড়ানো বা এই ব্যাপারগুলা। সেলস তো অবশ্যই থাকে। কিন্তু ইনডাইরেক্ট সেলস যে ব্যাপারটা আছে এটা অনেকেই আসলে বুঝতে চায় না। তো সেজন্য আমি বলব যে আপনার বিজনেস খুব ছোট হইলেও মানে আপনার অবশ্যই একজন মার্কেটার আপনার লাগবেই। কারণ এই ক্ষেত্রে একটা যেই উদাহরণটা আমি আরকি লোকজনকে বলি যে আপনার বিজনেস যদি শুরুর দিকে হয়, ১ম ১ থেকে ২ বছর হয়, তখন এট লিস্ট 10-20% আপনার মানে বাজেট আপনার রাখতেই হবে হইতেছে আপনার মার্কেটিং এর জন্যে। আর ২ বছর পার হয়ে গেলে এরপরে হইতেছে 5-10% এ চলে আসলেই হয়। এটা বলার কারণ হইতেছে কি যে মানে আপনার মার্কেটিংটা অলওয়েজ লাগবে ভাই। কারণ হইতেছে যে মানে ম্যাকডোনাল্ডস এর মতো কোম্পানি আপনি দেখেন। সারা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ম্যাকডোনাল্ডস এর নাম জানে না। কিন্তু তারপরেও এরা প্রচুর অ্যাড কেন মানে রেডি করে? এর কারণ হইতেছে যে সাপোজ ধরেন যে সময় আমরা দুপুর ১২ টার সময় ম্যাকডোনাল্ডস এর অ্যাড দেখতেছি। কিন্তু দুপুর ১২ টায় তো আর আমি তো আর মানে বার্গার খাইতে যাইতেছি না। কিন্তু এদের কাজ হইতেছে যে ধরেন যে সন্ধ্যা ৭ টায় যখন আপনি বার্গার খাইতে যাবেন, ১ম জিনিসই যেন আপনার মাথায় আসে ম্যাকডোনাল্ডস। হ্যাঁ। তো এদের এই হ্যাঁ, বুঝছেন? তো এরা এই কাজটা করে আরকি যে সেজন্যই যে মানে শুরুর দিকেই যে আপনার মানে সব খাবারেই যে মানে খাবার বিক্রির কনটেন্টই হইতে হবে এরকম না। কনটেন্ট আইডিয়া ভাই অনেক আইডিয়া আছে। আর এখন তো এআই তো আরো সহজ করে দিছে। মানে সেজন্য কনটেন্ট আপনার রেগুলারই থাকলো। তো ব্যাপার হইতেছে যে মানুষের মাথায় যেন একটা ব্যাক এন্ডে থাকে যে যাত্রাবাড়িতে গেছি, যাত্রাবাড়িতে সাপোজ ধরেন যে এরকম একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, কেউ যদি যাত্রাবাড়িতে আসলে এটার জন্য মাথায় থাকে, আচ্ছা ঠিক আছে এখানে তো এই রেস্টুরেন্টের অ্যাড দেখছি, আচ্ছা দেখি তো ওই রেস্টুরেন্টে কি হয়?
মানে এই জিনিসটার জন্যই মানে আপনার অ্যাড আরকি চালানোটা ইম্পোর্টেন্ট। সেজন্য মার্কেটিংয়ের জন্য বাজেট রাখবেন। আর আরেকটা ব্যাপার হইতেছে ফাইনালি যে ব্যাপারটা হইতেছে যে লোকজন আসলে খুবই ইম্পোর্টেন্ট দেওয়া উচিত যে সেটা হইতেছে কাস্টমার ফিডব্যাক নেওয়া আরকি। কারণ ফিডব্যাকটা কিভাবে কাজ করে এটার একটা উদাহরণ দেই। সাপোজ আমরা ধরেন যে ক্রিকেট তো খেলি আমরা বাংলাদেশে তো ক্রিকেট তো খেলি সবাই। তার বেশিরভাগ তো আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমরা তো ক্রিকেট খেলতাম দেখা যায় দুপুরবেলা সরি বিকেলবেলা। তো বিকেলবেলা সাপোজ একটা উদাহরণ দিলাম। বিকেলবেলা ধরেন যে আমরা ক্রিকেট খেলতেছি, ক্রিকেটের মধ্যে বিকেলবেলা কিন্তু ঝালমুড়িও বিক্রি করে লোকজন এই মাঠের মধ্যে। হ্যাঁ? ২ টা লোক ঝালমুড়ি বিক্রি করতেছে। একজন বিক্রি করতেছে যে মাঠের এক মাথায়, আরেকজন বিক্রি করতেছে মাঠের আরেক মাথায়। সাপোজ ধরেন যে ভাই আমি আর আপনি মা একদম মাঝখানে দাঁড়ায় রইছি, হ্যাঁ? তো এখন আমাদের মনে হইলো যে ভাই আমাদের তো ঝালমুড়ি বিক্রি করতেছে, চলেন ঝালমুড়ি খাই। এখন একজনের ঝালমুড়ির সামনে ১৫ জন ২০ জন দাঁড়ায় রইছে আর আরেকজনের ঝালমুড়ি বিক্রি করতেছে ২ জন দাঁড়ায় রইছে, হ্যাঁ? সাইকোলজিক্যালি আমরা আসলে মানে ঠেলে যাবো যে যেখানে ১৫ জন বিক্রি করতেছে ওইখানে। কারণ হইতেছে কি যে এটারে আরকি বলে যে সোশ্যাল প্রুফ। হ্যাঁ, যে আমাদের মাথায় কাজ করবে যে না ঠিক আছে এখানে ১৫ জন বিক্রি করতেছে নিশ্চয়ই এটা ভালো হবে। নাইলে এত মানুষ এখানে দাঁড়াবে কেন? নরমাল মানুষজন ভাই সেজন্য ওই ১৫ জনের কাছেই যাবে। তো এইটা আসলে ফিডব্যাক বা যে রিভিউগুলা কিভাবে কাজ করে, এগুলা কাজ করে যখন আমরা একটা প্রোডাক্ট কিনি বা একটা রেস্টুরেন্টে কিনি যখন দেখবো যে ধরেন যে ৪০০ মানুষ ৫০০ মানুষ আসলে মানে এই জিনিসটা খাবারটা পছন্দ করছে তখন আমাদের মাথায় কাজ করবে যে না ঠিক আছে আমরা যাই দেখি তো এখানে আসলে কি হয়। দেখা গেল যে গুগলে একটা রিভিউ, আপনার পেজে একটা রিভিউ। তখন দেখবেন যে আরে না কি এই রেস্টুরেন্টে কে যাবে? হ্যাঁ। তো সেজন্যে মানে আমাদের যারা মানে বিজনেস করে এরা রিভিউটা নেয় না। রিভিউ নেওয়া খুবই ইম্পোর্টেন্ট। আমরা রেস্টুরেন্টে যে ট্রিক্সটা ইউজ করি সেটা আমি আপনাদেরকে বলি। যখন লোকজন আসলে ঢুকে না ১ম দিকে, এই লোকজনগুলোকে আমরা সামনের দিকে বসাই। এর কারণ হইতেছে কি যে লোকজন যখন পাস করে রেস্টুরেন্টটা একদম যেন খালি না দেখা যায়। কারণ অনেক সময় হয় কি একদম যদি রেস্টুরেন্ট যদি খালি থাকে না লোকজন আসলে আসতে চায় না। তো সেজন্যই আমরা ট্রাই করি যেন লোকজন যেন একটু মানে মানে শুরুর দিকে যেন লোকজন বসে তাহলে যেন একটু ভরা, ভরা লাগে। অনেক রেস্টুরেন্টে এরকমও কাজ করে এরা বড় আয়না রেখে দেয়। বুঝছেন? আচ্ছা। রিফ্লেক্ট হওয়ার জন্য। কারণ হইতেছে যে আপনি যখন ঢুকলেন, ঢুকার পরে তো সাপোজ ধরেন যে ৪ জন মানুষ বইসা রইছে কিন্তু আয়নার কারণে তো ৮ জন। কিন্তু আপনি শুরুর দিকে যখন সাইকোলজিক্যালি তো ট্রিগার করতেছে আরে অনেক মানুষ তো মনে হইতেছে বুঝছেন? আর আপনি ঢুইকা যাওয়ার পরে তো আর অনেক ক্ষেত্রে তো আর বের তো আর হই না আমরা। তো এই ধরনের ট্রিকস অনেকেই ইউজ করে। তো মূলত এইগুলাই আসলে বড় আকারে মানুষজন ভুল করে ভাই। বুঝছেন? বাংলাদেশে ফুড বিজনেস করতে গেলে লিগ্যাল কি স্টেপ ফলো করতে হয়? লিগ্যাল স্টেপের ক্ষেত্রে সারা পৃথিবীতে বলা যায় যে মোটামুটি মানে একই রকম একটা ধাপ আমরা ফলো করি। আ সেটা হইতেছে যে অবশ্যই আপনার যে মানে যারা একটা ট্রেড লাইসেন্স তো অবশ্যই লাগবে আপনার। তারপরে মানে একটা টিন সার্টিফিকেট লাগবে। প্লাস হইতেছে যে যেহেতু আমরা ফুড নিয়ে বিজনেস করতেছি তো সেক্ষেত্রে একটা হইতেছে যে গভর্নমেন্টের একটা লাইসেন্স লাগবে যে এখানে আপনার যে ফুডটা যে আপনি বিক্রি করতেছেন এটা হেলথ অ্যান্ড সেফটি যে ব্যাপারগুলো আছে এগুলো আপনার মেইনটেইন করতেছে কিনা। কিন্তু তারপরেও আমি আরকি যারা আসলে মানে বিজনেসে আসতে চাইতেছে তাদেরকে আমি সবাইকে বলব যে আপনারা মানে লোকাল যে রুলস অ্যান্ড রেগুলেশন এর যে ব্যাপারগুলো আছে এগুলো আপনারা মানে আরও একবার চেক করে নেবেন। কারণ হইতেছে যে অনেক ক্ষেত্রে রেগুলার এগুলো আপডেট হয়। আর আরেকটা ব্যাপার হইতেছে যে যেহেতু এই ইন্ডাস্ট্রিটা তো বড় হইতেছে আর সোশ্যাল মিডিয়াতে চলে আসার কারণে অনেক কিছুই আসলে ভাইরাল হয়ে যায় খুব সহজেই। তো সেজন্য আমি আপনাদেরকে বলব যে মানে লোকাল অথরিটির সাথে অবশ্যই সাইড বাই সাইড কাজ করবেন। আর যারা রেস্টুরেন্ট বিজনেসে আছেন তাদেরকে আমি একটা জিনিস বলব আরকি যে আমরা আসলে কিন্তু মানুষের লাইফ নিয়ে কিন্তু কাজ করি। মানে উদাহরণ হিসেবে দেই, মানে ফুড বিজনেসটা কিন্তু ভাই শুধু মানে এন্টারটেইনমেন্ট বা আপনার ক্ষুধার নিবারণও না। মানে একটা রং ডিসিশন কিন্তু একটা মানুষের জীবনও কিন্তু কেড়ে নিতে পারে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে এই ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনারা না মানেন না, তো অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার লাইফ কিন্তু মানে মানে জেলখানাতেও যেয়ে এন্ড আপ হইতে পারে। মানে আমি লন্ডনের একটা উদাহরণ দিই। লন্ডনে যে ব্যাপারগুলো হইছে যে আ অ্যাল মানে আগে আজ থেকে প্রায় ৮-১০ বছর আগে সারা পৃথিবীতে অ্যালার্জেন্স এর যে ব্যাপারগুলো ছিল যে আমরা অ্যালার্জি বলি আরকি যেটাকে, ওইভাবে আসলে মানে সারা পৃথিবীতে মানে মানে লোকজন ওইভাবে আসলে তেমন কথা বলত না আরকি। কিন্তু এইগুলা মানে ইদানিং খুব সিরিয়াস ম্যাটার হয়ে দাঁড়াইছে। কারণ হইতেছে এই অ্যালার্জির কারণে মানে সারা পৃথিবীতেই মানুষ এখন মারা যাইতেছে। অ্যান্ড স্পেশালি খাবারের বিজনেস আমরা যারা করতেছি, এখন আমরা যদি এইটা যদি ঠিকভাবে যদি না মেইনটেইন করি, অনেকের জন্যে লাইফ থ্রেট হয়ে যায়। মানে আর আমাদের তো লন্ডনে যারা আমরা কাজ করি এটারে তো সিরিয়াস ম্যাটার হিসাবে নিতে হয়। কারণ হইতেছে যে মা কারণ হইতেছে যে সাপোজ চিন্তা করেন আপনি একটা
ফেভারিট একটা টেকওয়ে অর্ডার করলেন কোনো একটা রেস্টুরেন্ট থেকে, কিন্তু আপনার ধরেন যে কি জানি বলে একটা অ্যালার্জি আছে কোনো একটা বাদামে, হ্যাঁ? এখন বাদামে অ্যালার্জি আছে, এখন আপনি বলে দিছেন যে ধরেন যে, যে রেস্টুরেন্টটাতে, এই রেস্টুরেন্টটাতে যে আপনার বাদামে অ্যালার্জি আছে। হ্যাঁ, তো এখন এজ এ বায়ার হিসাবে আপনি কিন্তু আপনার পার্ট কিন্তু কমপ্লিট করছেন। কারণ আপনি জানাইছেন যে আপনার বাদামে অ্যালার্জি আছে। এখন সাপোজ ধরেন যে অর্ডারটা আমি নিছি আরকি। তা এখন আমার কিন্তু পার্ট হইতেছে যে মেক সিউর করা যে আপনার জন্য যে খাবারটা আমি বানাইতেছি এই খাবারে যেন কোনো বাদাম না থাকে। হ্যাঁ? এখন আমি যদি ফেইল করি এই প্রসেসটা করতে, এবং এই ক্ষেত্রে আপনার যদি লাইফ যদি কোনোভাবে যদি থ্রেট হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে যে পলিসি কিন্তু আছে সারা পৃথিবীতে মানে যে আপডেট হইতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু বা আপনিও কিন্তু আমাকে সু করতে পারতেছেন। আপনি কিন্তু আমাকে জেলে পাঠাইতে পারতেছেন। হ্যাঁ? কারণ হইতেছেন যে আপনি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিছেন যে আপনি যে খাবারটা চাইতেছেন, এই খাবারটাতে যাতে কোনো রকমের বাদাম না থাকে। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এইটার জন্য আমাকে জেলে যাইতে হবে। লন্ডনে তো 100%, লন্ডনে 100% যাইতে হবে, কোনো গ্যারান্টি মানে কোনো ছাড় নাই। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে আপনাদের লোকাল যে অথরিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো আছে এগুলো অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু কমন যে লাইসেন্স গুলা লাগে এই লাইসেন্স গুলো অবশ্যই লাগবে আপনার। যে টিন সার্টিফিকেট মানে টিন সার্টিফিকেট লাগবে, বিজনেস লাইসেন্স লাগবে এবং হেলথ অ্যান্ড সেফটি বা ফুড অ্যান্ড হাইজিন বা যেটাই বলি, এদের থেকে অবশ্যই একটা লাইসেন্স লাগবে। বাংলাদেশে এই মুহূর্তে ফুড ডেলিভারি অ্যাপগুলোর ভিতরে আছে ফুড পান্ডা আছে, ফুডি আছে। একটা নতুন বিজনেসম্যান সোশ্যাল মিডিয়া এবং এই ফুড ডেলিভারি অ্যাপগুলাকে ব্যবহার করে কিভাবে তার বিজনেসটা গ্রো করতে পারে? আ ধরেন যে যারা আসলে বিজনেস করতেছে, আমরা মানে আমরা রিপিট করতেছি না। কারণ যারা এখন এতটুকু দেখে ফেলছেন, পডকাস্টটা অলরেডি মানে আইডিয়া আপনাদের হয়ে গেছে যে একটা শুরুর দিকের বিজনেসটা কিভাবে সেটআপ দিতে হয়। তো আমরা ধইরা নিলাম যে আপনার একটা উইনিং একটা প্রোডাক্ট আছে, এবং আমরা ধরেই নিছি যে মানে আপনার যে প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন সেক্ষেত্রে আপনার চাহিদা আছে ভালোই। তো শুরুর দিকে আমি আপনাদেরকে যেটা বলব যে আপনার আসলে লোকেশনটা একটা ফিক্সড করতে হবে। যে আপনি আসলে কোন লোকেশন থেকে আপনি আসলে খাবারটা বিক্রি করতেছেন। এখন সাপোজ ধরেন যে আপনার একটা ভালো একটা মানে প্রোডাক্ট আছে। এখন আমি এই যাদের ভালো একটা প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে বলব যে মানে উম এমন একটা জায়গায় আপনার বিজনেসটা মুভ করাইতে হবে যেখানে আসলে ক্রাউডেড প্লেস। হ্যাঁ, সাপোজ ধরেন যে আপনি কেক বানাইতেছেন অথচ একটা এরকম একটা জায়গাতে কেক বানাইতেছেন যে যেখানে আসলে লোকজন পৌঁছাইতেই পারতেছে না। তো এখান থেকে তো আর আপনার কেক তো আর কেউ কিনবে না। তো শুরুর দিকে আমি আসলে যে আমার কয়েকজন ক্লায়েন্ট আছে এরা যেভাবে কাজগুলো করে যে লোকালি আসলে এখন অনেক ডেলিভারি কোম্পানি আসলে মানে কি বলে মানে চালু হয়ে গেছে। এরা আসলে এদের কোনো মানে কি বলে মানে এরা এখনো অত বড় হয় নাই। কিন্তু আপনারা যারা মানে একদম নতুন আছে এরা আপনারা খোঁজ নিলেই পাবেন যে এই ধরনের মানে ছোট, ছোট অ্যাপস আছে আরকি অলরেডি, যারা আরকি যে ৳৫০ বা ৳৭০ এই ধরনের সার্ভিস আসলে দেয়। মানে পার ইয়েতে আরকি, পার ডেলিভারিতে। আ পার ডেলিভারিতে। আর আমি একদম শুরুর দিকে ফুড পান্ডাতে যাইতে না করি এই কারণে, ফুড পান্ডার এরা আসলে একদম নতুনদের জন্য মানে আমি কয়েকজনের সাথে যার কথা বললাম যে দেখলাম যে এরা আসলে ভালোই চার্জ করে। হ্যাঁ, শুরুর দিকে। কিন্তু আ অবশ্যই আপনি আসলে এদের সাথে নেগোশিয়েট করতে পারেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি আপনার নেগোশিয়েট যে স্কিলটা আছে এটা আপনি শো করতে পারেন যে এদেরকে আপনি দেখাইলেন যে আসলে আপনার সাথে বিজনেস করলে এদের কি লাভ, হ্যাঁ? এবং আপনি কি পরিমাণে ধরেন যে প্রফিট আইনা দিতে পারতেছেন বা কি পরিমাণে মার্কেট এদেরকে ক্রিয়েট করে দিতে পারতেছেন। তো তখন আসলে অনেক ক্ষেত্রে এরা কাস্টমাইজড প্ল্যান হয়তো আপনার জন্য কইরা দিবে। হ্যাঁ? কারণ হইতেছে যে মানে ব্যাপার আল্টিমেটলি হইতেছে কি যে ২ পক্ষেরই তো বিজনেস দরকার। ঠিক না? তো সেই ক্ষেত্রে আপনি এদেরকে যদি এক্সপ্লেইন করতে পারেন যে এরা আপনার সাথে বিজনেস করলে আপনার কি পরিমাণে লাভ হবে, এরা হয়তো আপনার জন্য প্রাইস নেগোশিয়েট করবে আরকি। কিন্তু আমি বলব যে শুরুর দিকে মানে মানে শুরুর দিকে আমি বলব যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির হেল্পও নেওয়া যায়। বুঝছেন? কারণ হইতেছে যে আরেকটা ব্যাপার হইতেছে যে শুরুর দিকে অনেক মানুষ আপনার নিয়ে হাসাহাসি করবে। এইটা আপনাকে মাইনায় নিতে হবে যে শুরুর দিকে আপনার অনেক মানুষ নিয়ে হাসাহাসি করবে। কিন্তু যখন দেখবে যে আপনি সিরিয়াস, তখন দেখবেন যে ৩-৪ জন আপনি ঠিকই পেয়ে যাবেন যারা দেখবে যে আপনি আসলে সিরিয়াস, আপনাকে হেল্প করতে চাবে। তখন এদের হেল্প নেওয়াটাও খারাপ কিছু না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হইতেছে বিজনেস হইতেছে একটা টিম স্পোর্ট। এই জিনিসটা আমি আপনাদের সবাইকে বলি এই কারণে, উদাহরণ দেই আপনাকে ভাই। আমরা তো ধরেন যে স্কুলে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম 9-10 এ, হ্যাঁ? 9-10 এ যখন পরীক্ষা দিছিলাম, তখন যখন ক্লাস 10 এ যখন ধরেন যে পরীক্ষা দিছি, তখন ধরেন যে আমি কি এই কাজটা কি করতে পারতাম যে আমি আপনাকে বললাম যে, "ভাই আপনি ম্যাথের প্রিপারেশন খুব ভালোভাবে নিয়ে আসবেন, আমি ইংলিশের প্রিপারেশন ভালোভাবে নিয়ে আসবো। আমরা ২ জন খাতা দেখাদেখি করে লেখা পরীক্ষায় পাস করব।" এটা কি স্যার মাইনে নিবে?
মেনে নিবে না। আর এটা তো সম্ভবও না। হ্যাঁ, বিজনেস কিন্তু কমপ্লিটলি অপোজিট। বিজনেস কিন্তু দেখেন আমি আপনাকে বললাম যে, "ভাই আমি খুব ভালো রান্না করতে পারি, আপনি আমাকে ভালো রান্না করতে দেন। আপনি যেহেতু খুব ভালো মার্কেটিং পারেন, আপনি আপনার বিজনেস মার্কেটিংটা দেখেন।" অথচ এখানে দেখেন ২ জন আমরা যে ২ টা ভালো কাজ পারি, ২ টা আমরা কম্বিনেশন কইরা কিন্তু খুব ভালো একটা কাজ করে ফেলতে পারতেছি। হ্যাঁ, তো সেজন্য আমি বলব যে আপনারা বিজনেসটা একটা টিম স্পোর্ট হিসাবে নেন। হ্যাঁ, আর তাইলে হবে কি যে একলা করতে হবে এরকম না ভাই। আপনারা হেল্প নেন বা আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাইরে হেল্প নেন। হেল্প নেওয়াটা বা হেল্প চাওয়াটা খারাপ কিছু না। আর আরেকটা ব্যাপার হইতেছে যে একটা ইংলিশে একটা কথা আরকি আমরা এখানে প্রায় আরকি আমাদের শেফরা প্রায় বলে আরকি যে, "If you don't ask, you don't get." মানে হইতেছে যে আপনি যদি না চান তাইলে তো আপনি জানেনও যে আপনি পাবেন কিনা। ঠিক না? যে আপনি যদি মনে, মনেই রেখে দেন তাইলে তো আর হইতেছে না। তো সেজন্য একদম শুরুর দিকে আমি বলব যে ছোটখাটো একটা চার্জ করলেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মানে হেল্প নিলেন। যে কি মানে ছোট, ছোট যে লোকাল ডেলিভারিগুলো আছে। আরেকটা জিনিস করতে পারেন যে কালেকশনও রাখতে পারলেন। যে মানে কেউ যদি আপনার এখান থেকে আসে কালেক্ট করে নেয়া যায় তাহলে হইতেছে একটা ডিসকাউন্টের মতো রাখলেন শুরুর দিকে। যে আপনি হয়তো 5% ডিসকাউন্ট দেবেন বা 10% ডিসকাউন্ট দেবেন অথবা সার্ভিস চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। আর বড় যখন কোনো একটা কোম্পানির সাথে কাজ করতে যাবেন তখন মেক সিউর যে আপনার সেলস ভলিউমটাও হাই। তখন যে আরকি লোকজন মানে আপনার সাথে ডিল করতে চাবে। এখন আপনার প্রতিদিন যদি অর্ডার আসে ভাই ২ টা, তাহলে তো আর ধরেন যে যারা মানে বড়, বড় কোম্পানি তো আর আপনার সাথে কাজ করতে আসবে না। আমরা যদি প্রাইস পয়েন্ট নিয়ে কথা বলি, আ প্রাইসটা কিভাবে সেট করব? যে কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং নিজের প্রফিটের কথা মাথায় রেখে ২ টা মাথায় রেখে প্রাইস পয়েন্ট আমরা কিভাবে সেট করতে পারি? প্রাইস পয়েন্টটা সেট করার ক্ষেত্রে মানে আমি আসলে লোকজনকে বড় আকারে যে ১ম যে ২ টা জিনিস বলি, কোনো একটা প্রোডাক্ট আসলে আমরা যখন সেল করি না, সেল আসলে ২ ভাবে করি। একটা হইতেছে যে সাইকোলজিক্যাল প্রাইস আর আরেকটা জিনিস হইতেছে যে অ্যাকচুয়াল ভ্যালুড প্রাইস। সাপোজ ধরেন যে আমার একটা ফুড আমি বিক্রি করতেছি, যখন আমি লোকজনকে আরকি বিক্রি করে আরকি লোকজন, তখন আমি বলি যে আপনার ফুড কস্ট হইতেছে যে আপনার মানে ২০-৩০% এর মধ্যে আপনার ফুড কস্ট আপনার রাখতে হবে ভাই। এর উপরে গেলে মানে আপনার কারণ হইতেছে ফুড কস্টের সাথে তো আপনার আরো অন্যান্য ধরনের কস্টও তো আপনার এড হইতেছে এখানে। হ্যাঁ, কারণ হইতেছে যে আপনার ইনভেন্টরি কস্ট আছে, আপনার এখানে স্টাফ আছে, বিল আছে, সবকিছু আছে ওইগুলো এড করতে হয়। কারণ রেস্টুরেন্ট বিজনেসে মানে বড় আকারে বলতে গেলে লাভের পরিমাণ আসলে ১০-১৫% এর বেশি না। বুঝছেন? কিন্তু বাংলাদেশের অনেকেই আসলে আ লাভ অনেক করে কারণ বাংলাদেশের বিজনেসের ক্ষেত্রে আপনি যেটা দেখবেন যে আসলে মানে খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়ার একটা টেনডেন্সির কারণে অনেক ক্ষেত্রে এরা করে কি ৪০% ৫০% প্রোডাক্টের ওরা প্রাইস করে। করার কারণে দেখা যায় হয়তো ৬ মাস, ১ বছর, ২ বছর বিজনেস করে। এরপরে আর বিজনেস করতে পারে না। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে আপনার মানে এত প্রাইস করা যাবে না। তো সেজন্য আমি যে ১ম দিকে যেটা বললাম আমি আপনাকে যে ২ রকমের প্রাইস। একটা হইতেছে সাইকোলজিক্যাল প্রাইস আর আরেকটা হইতেছে অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস এরকমই হয়। তো সাইকোলজিক্যাল প্রাইসটা কি? সাইকোলজিক্যাল প্রাইসটা হইতেছে যে সাপোজ ধরেন যে আপনার রেস্টুরেন্টে যখন লোকজন খাইতে আসতেছে, এই খাইতে আসার পরে যে লোকজনের সাথে আপনি আরো কি, কি ধরনের ভ্যালু আপনি এড করতেছেন। হ্যাঁ? এই ভ্যালুগুলা যখন এড করবেন তখন হইতেছে যে আপনার একটা বার্গার হয়তো আপনার ৳১০০ বিক্রি করতে পারতেছেন। আবার এই একই বার্গার আপনি ৳১,০০০ বিক্রি করতে পারতেছেন। কারণ হইতেছে কি? যে কিনতেছে সে মনে করতেছে যে না এই ৳১,০০০ বার্গারটা কেনাটা তার জন্য ওয়ার্থ ইট। বুঝছেন না? এইটা ইয়া করাইতে হবে। এখন ভ্যালু বলতে কি আমরা মনে করি কি লোকজন মানে বেশিরভাগ লোকজনই মনে করে কি যে ভ্যালু মানেই হইতেছে যে একটা বার্গার দিলাম, বার্গারের সাথে ফ্রাইজ এড করলাম। তারপরে ওইটার সাথে হইতেছে যে ধরেন যে সালাদ এড করলাম। এইটা মনে হয় ভ্যালু। এটা অবশ্যই ভ্যালু। কিন্তু এটার সাথে আরো কিছু সাইকোলজিক্যাল ভ্যালুও আছে। মানে বেশিরভাগ লোকজনই যে আমরা iPhone ইউজ করি না? iPhoneটা কিন্তু ইউজ করি কিন্তু জাস্ট কিন্তু খালি ভাই ওই কথা বলার জন্য না। কথা বলার জন্য যদি আমরা ইউজ করি আমরা তো তাহলে শুধু Oppo ফোন দিয়েও কিন্তু কথা বলা যাইতেছে। Oppo কিন্তু খুবই ভালো একটা ফোন। কিন্তু iPhoneটা কি করে আমাদের ওই একটা স্ট্যাটাস ক্রিয়েট করে যে না এই iPhone চালায়। তো খাবারের বেলাও এরকম আরকি যে আমরা এরকম একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, মানে এইটার ছবি দিলাম, Instagram এ দিলাম, হ্যাঁ? যে আমার বন্ধু-বান্ধবকে দেখাইলাম। হ্যাঁ? তো এটা আসলে একটা স্ট্যাটাস ফিল করানো। তো অবশ্যই যখন মানে লোকজনকে ইয়ে করবে যে না তুমি আমার এই রেস্টুরেন্টে যখন আসবা, তুমি এরকম একটা স্ট্যাটাস ফিল করবা। তো তখন তো লোকজনও তো প্রাইসটা ওইভাবে এরা মানে দিতে তো রাজি হবে। তো সেজন্যে আমি এই একটা জিনিস বলি এইগুলো হইতেছে বড় আকারের ব্যাপার। আর আরেকটা ব্যাপার হইতেছে যে আ অনেক ক্ষেত্রে যারা নতুন বিজনেস আছে তাদের ক্ষেত্রে যে এই ভ্যালু এড করানো এই ব্যাপারগুলো হয়তো অনেক ক্ষেত্রেই তো মানে কাজ করে না। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনারা কম্পিটিটর প্রাইসগুলা দেখবেন যে আপনাদের একই সাপোজ ধরেন যে আপনি একটা বিরিয়ানি বিক্রি করতেছেন। এই বিরিয়ানিটা আসলে আশেপাশের লোকজন কত দামে বিক্রি করতেছে, এইটা আপনি দেখলেন। প্লাস হইতেছে যে আপনার
খরচ কত হইতেছে, এই খরচটা আপনি বের করে ওইটার উপর বেস করে আপনি প্রফিট মার্জিন ফিক্সড করলেন। আর আরেকটা ব্যাপার হইতেছে রেস্টুরেন্টের বেলায় যে জিনিসগুলো আমরা করি আরকি, যে একটা উইনিং প্রোডাক্ট রাখি আরকি। মানে উইনিং প্রোডাক্টটা কিরকম, যে এই একটা প্রোডাক্ট দিয়ে লোকজন আসবে, হ্যাঁ? কিন্তু ওইটা থেকে আমি প্রফিট করব না। কিন্তু ওইটার আশেপাশে যে প্রোডাক্টগুলো আছে ওইটা থেকে আমি প্রফিট করব। উদাহরণ দিই একটু। উদাহরণ দিতেছে ম্যাকডোনাল্ডসের, মানে আমাদের লন্ডনে আরকি, এরা একটা ৯৯p আরকি, আমি টাকা হিসাব করে বলি তাহলে সুবিধা হবে। ধরেন যে ৳৯৯ এর একটা বার্গার বিক্রি করে। ১৫ বছর ধরে একটা বার্গারের দাম এরা ৳৯৯ রাখছে। এই গত ২ বছর হইলো এরা ৳১২৯ করছে। হ্যাঁ, ৳১২৯ করছে। তা এইরা, মানে কথা হইতেছে যে ১৫ বছর ধরে একটা বার্গারের দাম বাড়ে নাই কেন? এবং এইটা মাত্র ৳১২৯ হইলেও তো এত কমে এরা লাভ করতেছে কেন? এদের টার্গেট হইতেছে, ভাই আপনি যখন একটা বার্গার কিনতে আসবেন, আপনি তো শুধু বার্গার কিনবেন না। বার্গারের সাথে ফ্রাইস কিনবেন, ফ্রাইসের সাথে একটা হইতেছে ড্রিংকস কিনবেন। ড্রিংকসের সাথে হইতেছে যে আপনি হয়তো একটা কফি নিবেন বা ধরেন যে একটা আইসক্রিম নিবেন। এরা লাভটা বার্গার থেকে করতেছে না। এরা লাভ করতেছে ওই যে আশেপাশে যে প্রোডাক্ট ইকোসিস্টেমটা আছে, এটা থেকে আরকি এরা লাভ করতেছে। তো সেজন্যে এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার ফলো করতে হবে। কিছু জিনিস রাখাই হয় মেনুতে লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্যে, এবং তখন এই লোকজন যখন আসবে, আপনার আশেপাশের জিনিসগুলো বিক্রি করে আপনার প্রফিট নিতে হবে। হ্যাঁ, সেজন্য উইনিং প্রোডাক্ট থাকাটা খুবই ইম্পোর্টেন্ট বিজনেসে। আমি লাস্ট লাস্ট ইয়ারে মানে প্রায় ১ বছর আগে একটা ইন্ডিয়ান পডকাস্ট দেখছিলাম। তো সেখানে একজন রেস্টুরেন্ট বিজনেসম্যান উনি একটা কথা বলছিলেন। আমার সেই কথাটা এখনো মনে আছে যে একটা রেস্টুরেন্টে একটা এস্টাবলিশড রেস্টুরেন্টের কখনোই তাদের ফুডের টেস্ট চেঞ্জ করা উচিত না। যে যখন কোনো রিটার্নিং কাস্টমার ওই রেস্টুরেন্টে আসে, তখন সে কিন্তু বেটার টেস্ট নেওয়ার জন্য আসে না। সে আসে হচ্ছে আগের টেস্টটা নেওয়ার জন্য। সো এই জিনিসটা আমার হঠাৎ করে মাথায় আসলো তাই বললাম যে অনেকে হ্যাঁ, অনেকে যখন ফুড বিজনেসে আসে তখন তারা মনে করে যে আমার এভরিডে টেস্ট বেটার করতে হবে। এভরিডে বেটার টেস্ট করতে গিয়ে তারা বিজনেসের ১২টা বাজায় ফেলে। সো এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, এইটা আমি আপনার সাথে 110% একমত, এবং যে বলছে তার সাথে 110% একমত। মানে আমরা হইতেছে কি যে আমরা মানে একটা জিনিস বলি আরকি, যে আমরা আসলে এরকম হয় না যে অনেক সিনেমা আমরা একবার দেখছি তারপরেও দেখি মানে ব্যাকগ্রাউন্ডে চলার জন্যে। হ্যাঁ? যে বা ধরেন কোনো একটা সিটকম দেখছি একবার, এটা তারপরে ব্যাকগ্রাউন্ডে চলে, কিন্তু আমি অন্য কাজ করতেছি। কিন্তু এটা হইতেছে ব্যাকগ্রাউন্ডে চলতেছে। হ্যাঁ? তো এর কারণটা হইতেছে কি যে আমরা আসলে মানে আ রেগুলারিটি যদি বলি, এটাতে আমরা খুব কমফোর্ট ফিল করি ভাই। বুঝছেন? তো সেজন্যে ধরেন যে আমাদের যে আশেপাশে যে বন্ধু-বান্ধবগুলো আছে, এগুলোর সামনে ধরেন যে আমরা যেমন খুশি তেমন থাকতে পারি। মানে এদের সাথে আমাদের কোনো করা লাগে না। মানে কোনো কিছু অ্যাক্ট করা লাগে না। কারণ হইতেছে যে এদের সাথে আমরা কমফোর্ট হয়ে গেছি। তো এরকম কমফোর্ট ফুডও একটা ব্যাপার আছে, বুঝছেন? তো কমফোর্ট ফুডটা কি এরকম, দেখবেন যে বাসায় যখন আম্মা ধরেন বা বউ বলেন যে, বা যেই ধরেন যে একটা ধরেন যে খুব ফেভারিট একটা খাবার রান্না করছে, তখন দেখবেন যে মুড অটোমেটিক ভালো হয়ে যাইতেছে। কারণ হইতেছে কি যে তখন আমার ব্রেইন সেইম হরমোনটা রিলিজ করতেছে, যে হরমোনটা আমি ১ম বার খাওয়ার ফলে আমি ফিল করছিলাম, বুঝছেন? তো আমার ব্রেইন অটোমেটিক্যালি আরকি একটা হ্যাপি মোমেন্ট এ নিয়ে যাইতেছে। তো এই কারণে মানে আমি আরকি যে শেফ যারা আছে এদেরকে আমরা বলি যে আপনার যে কখনই আপনি মানে কোনো কিছু শেফ মানে এডিট করতে পারবেন না, এবং আমাদের যে মানে এক্সিকিউটিভ হেড শেফ আছে, এরা যখন আসে, এখন আমরা যদি মানে যাই শেফরা আছে, এরা যদি কোনোভাবে যদি কোনো কিছু অ্যাড করে বা বাদ দেয়, এরা খুবই রাগ করে। কারণ হইতেছে যে কারণ মেনু যেটা সেটা ফলো করতে হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশে যে সমস্যাটা হয়, বাংলাদেশে যারা বড় শেফ আছে, হ্যাঁ? এরা এরা কোনো কাজ শেখায় না ছোটদের, বুঝছেন? একটা কারণ হইতেছে যে এর কারণে শেখায় না, এই কারণে যে এরা মনে করে যে কাজ যদি আমি শিখাই তাহলে তো মানে আমার যে বস আছে এরা হয়তো আমাকে স্যাক করে দিবে, বাদ দিয়ে দিবে আরকি। বাদ দিয়ে দিবে, এরে মনে হয় শেফ বানায় দিবে। এটাও রাইট, হ্যাঁ? আপনারা যারা বিজনেস ওনার আছেন, আপনাদের এটা মাথায় রাখা উচিত যে আপনার যে শেফ আছে সে অ্যাসেট। তার কাজ ছোট একজন শিখে ফেললে যে সে যে প্রত্যেক দিনই যে খুব ভালো আউটপুট দিতে পারবে, এইটা এরকম না। হ্যাঁ? তো সেজন্যই আমি আপনাদেরকে বলব যে আপনাদের আসলে যারা ওনার আছেন তাদের
যারা আপনার সাথে কাজ করে একটা ট্রাস্টে আসতে হবে দুই পক্ষেরই, যে না মানে ২ পক্ষের যেন ট্রাস্ট করে একজন আরেকজনের সাথে। এই ট্রাস্টটা না থাকলে বিজনেস আপনার গ্রো করবে না। কারণ হইতেছে যে শেফ সে তো কাজ শিখাবে না যে যার ছোট আছে। কারণ এ চিন্তা করবে যে না আমি যদি কাজ শিখাই, এ যদি কাজ শেখার পরে আমার যদি মানে বের করে দেয় তখন তাহলে আমার কি হবে? তো সেক্ষেত্রে আবার সে যে ছোট আছে সে যখন কাজ শিখা ফেলবে তখন সুবিধাটা হইতেছে কি যে যেদিন ধরেন যে বড় শেফ কাজ করতেছে না, হেড শেফ যে আমরা বলি, সে একই রকমের সার্ভিস দিতে পারতেছে। হ্যাঁ? সাপোজ ধরেন যে আমি একটা রেস্টুরেন্ট আছে, আপনি আসছেন সোমবারে, আমি কাজ করলাম, আমি আপনাকে খুব ভালো সার্ভিস দিলাম। হ্যাঁ? বুধবারে আপনি আবার আসলেন, সেদিন আমি কাজ করি নাই। সেদিন যে sous chef আছে সে রান্না করল। এখন আপনি বললেন যে, "না, কোনো কিছু তো মানে আগের মতো তো লাগতেছে না।" তো এইটা কিন্তু বড় একটা বিপদ রেস্টুরেন্টের জন্যে। তো সেক্ষেত্রে আমরা আসলে যে কাজ করি আরকি, আমরা প্রত্যেকটা মেনু একটা মানে একটা মেনু তো থাকে আর একটা সাব মেনুও থাকে। তো এগুলো আমাদের কিচেনে আমরা রাইখা দেই। সবাই যেন এইটা মেইনটেইন করে। হ্যাঁ? যে আমি পৃথিবীর সবচেয়ে বেস্ট শেফ বা এইটা সেটা এগুলো কোনো ঘটনা না। এইখানের এই মেনুটা যেভাবে দেওয়া আছে এজ এ রেস্টুরেন্ট হিসেবে তোমার এই ফুডটাই তোমার বানাতে হবে। তো এই কাজগুলা বাংলাদেশে আমি মনে করি যে সবার আসলে করা উচিত। আমার অনেকের সাথে কথা হইছে, অনেকেরই আসলে রিটেন মেনু নাই। এদের আজকে যতটুকু মনে হইছে এরা আজকে এতটুকু মসলা দিয়ে দিতেছে। তো সেই ক্ষেত্রে হয় কি মানে একই শেফ রান্না করলেও টেস্ট ডিফারেন্ট হয়ে যায় অনেক ক্ষেত্রেই। সেজন্য আমি বারবার বলি যে একটা সিস্টেম দাঁড়া করানোটা খুবই ইম্পোর্টেন্ট ভাই। মানে এটা কোনো ইম্পোর্টেন্ট সেজন্যই ম্যাকডোনাল্ডস বলে বড় কোম্পানিগুলা ১৫-১৬ বছরের ছেলেপেলেরা এই বিজনেস রান করতেছে। তো এরা কিভাবে করতেছে? আরে ভাই এই যে ১৫-১৬ বছরের ছেলে একটা ঘর গুছায় না ঠিকমতো, ওই ছেলে যেয়ে একটা বিজনেস করে ফেলতেছে। কারণ হইতেছে কি এদের একটা প্যাটার্ন আছে। তুমি এই প্যাটার্নের বাইরে বের হইতে পারবে না। তুমি এই প্যাটার্ন মতো করবা, এই জিনিস বের হবেই। সেজন্য আমি বলব যে মানে একটা সিস্টেম ক্রিয়েট করা এবং মেনুগুলারে রিটেন লিখে ফেলাটা খুবই ইম্পোর্টেন্ট। আমি লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে আমাদের আ আজকের শোটা শেষ করব। সেটা হচ্ছে যে আমাদের আজকের পডকাস্ট থেকে যারা নতুন বিজনেস করতে চায়, তারা অনেক ইনফরমেশনই পাবে। বাট আ শুধুমাত্র একটা পডকাস্ট দেখেই কিন্তু ফুড বিজনেস শেখাটা কোয়াইট টাফ। সো একজন যদি ফুড বিজনেস শুরু করতে চায়, তাহলে সবকিছু ভালোভাবে শেখার জন্য কোন ওয়েতে যাইতে পারে বা কিভাবে শিখতে পারে? সেক্ষেত্রে আমি আসলে লোকজনকে যেটা বলি যে ১ম এ যে কাজটা আসলে করা উচিত, আ ১ম এ ২ থেকে ৫ বছর আমি বলব যে আপনারা কোনো না কোনো একটা রেস্টুরেন্টের আন্ডারে কাজ করেন এবং এইভাবে কাজ করা উচিত যে সাপোজ ধরেন যে আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি। এই রেস্টুরেন্টে কাজ করার পরে আমি যখন কাজ শিখে ফেললাম ১ বছর ২ বছর পরে তখন আপনি অন্য আরেকটা রেস্টুরেন্টে যান। অন্য আরেকটা রেস্টুরেন্টে যেয়ে কাজ করলেন। তখন অন্য আরেকটা রেস্টুরেন্টে যেয়ে যখন কাজ করবেন, ওই রেস্টুরেন্টে যেয়েও দেখলেন যে আসলে কিভাবে কাজ করে। কারণ একেকটা রেস্টুরেন্টের কি বলে যে মানে সিস্টেম একেক রকম। মানে ফুড একেক রকম। তখন যখন আপনি এই জিনিসগুলা যখন দেখবেন, নিজের চোখের সামনে দেখবেন এরা কি ভুল করতেছে, এরা কিভাবে আসলে মানে এই ভুলগুলারে এরা আসলে অতিক্রম করতেছে এবং আরেকটা ব্যাপার হইতেছে যে সেজন্য আমি ছোট বিজনেসগুলাতে কাজ করতে বলি এই কারণে, আপনি যখন খুব বড় বিজনেসগুলাতে কাজ করতে যাবেন না? যেমন ধরেন যে যাদের যেমন ইস্তার কাবাব বা এই ধরনের বিজনেসগুলায়, এরা আসলে আপনার একদম বেসিক লেভেলের কাজগুলা বা কি হইতেছে মানে মার্কেটিং এ কি কাজ হইতেছে বা সেলস এ কি কাজ হইতেছে অথবা আমরা যদি বলি কিভাবে এরা আসলে মেনু ক্রিয়েট করতেছে, এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকবে না। কারণ এদের দেখা যাবে যে এরা বড় একটা টিম। তো সেজন্য আমি বলব যে আপনারা ছোট কোনো একটা কোম্পানিতে কাজ করেন এবং বেস্ট হয় শুরুর দিকে যে ধরেন যে রেস্টুরেন্টটা ধরেন ৬ মাস হইছে, ১ বছর হইছে ওপেন হইছে, এই ধরনের একটা রেস্টুরেন্টে কাজ করেন। তো এই ধরনের কাজগুলো করলে যে সুবিধা হবে, এরা কিভাবে আসলে মার্কেট রিসার্চ করতেছে, কিভাবে কি ভুল করতেছে, এদের কাছ থেকে আপনি শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে বাংলাদেশে একটা সমস্যা হয় যে মানে নতুনদেরকে মানে কাজ দিতে চায় না আরকি। তা আমি আপনাদেরকে বলব যে মানে মানুষ আসলে বেতন দেয় কেন ভাই? বেতন দেয় হইতেছে আপনি যখন একটা ভ্যালু এড করতেছেন তখন বেতন দিতেছে। ঠিক না? তো এখন আপনি চিন্তা করলেন যে আপনার আসলে 0 ভ্যালু আছে। মানে অ্যাজ এ হিউম্যান হিসেবে না, মানে কাজের প্রেক্ষিতে আমি বললাম যে আপনার 0 ভ্যালু আছে। সেক্ষেত্রে আপনি আসলে আপনার যে লোকাল যে রেস্টুরেন্টগুলো আছে, হ্যাঁ, এদেরকে বলতে পারেন যে, "ভাই আমি তোর এখানে কাজ করবো, ২ মাস কাজ করবো, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমাকে জাস্ট আরকি মানে কাজ করতে দিলেই হবে আরকি।" হ্যাঁ, তো ১ম দিকে আপনি ২ মাস ৩ মাস ফ্রি কাজ করলেন, সমস্যার তো কিছু নেই। কিন্তু মানুষজন মনে করে কি যে আসলে আমি মানে ফ্রি কাজ করলেই মনে হয় মানুষ আসলে আমার মানে ইয়ে করে ফেলবে। অ্যাডভান্টেজ অনেকেই নেয় ভাই। এটা খারাপ কিছু না। কিন্তু আমার কথা হইতেছে যে আপনি কখন বুঝবেন যে আপনার অ্যাডভান্টেজ মানুষ নিতেছে? সাপোজ ধরেন যে আমি ফুললি জানি আমি কিভাবে বার্গার বানাইতে হয়। হ্যাঁ?
তখন আপনি আমাকে বললেন যে, "ভাই আপনি আমার বার্গারের একটা মানে শপ আছে এটাতে কাজ করবেন, আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারব না।" তখন তো আমি বলব যে, "ভাই এটা কিভাবে হয়? আমার তো মানে আমি তো কাজ জানি, টাকা পয়সা দিতে হবে।" কিন্তু আমি বললাম যে, "আমি কাজ জানি না, আমি আবার টাকা চাইতেছি আপনার কাছে।" তাইলে তো আর হইতেছে না। বুঝছেন? আপনি তখন প্রশ্ন করবেন যে, "আমি তোমাকে রাখবো, কি কারণে রাখবো? মানে গিভ মি আ সিঙ্গল রিজন দ্যাট মানে আমি আপনারে যে রাখবো এখানে।" কারণ আমি তো কোনো ভ্যালু এড করতেছি না। বুঝেন নাই? তো সেজন্যই আপনার দেখতে হবে যে আপনি কি ভ্যালু এড করতেছেন। তো সেজন্যে আমার মানে অ্যাডভাইস থাকবে সবার জন্য মানে যারা দেখতেছেন তাদের জন্য যে আপনারা ছোট যে বিজনেসগুলো আছে এগুলাতে আপনারা কাজ করেন। এট লিস্ট কয়েক বছর কাজ করলে বিজনেসটা কিভাবে রান হয়, বিজনেস ওয়ার্লড এ কি চলে এবং ফুড ওয়ার্লড এ কি চলে এগুলো আপনি আসলে দেখতে পারবেন খুব কাছ থেকে। এছাড়া আপনার Facebook এ আমি দেখছিলাম যে আপনি আ যারা বিজনেস করতে চায় তাদেরকে আপনি ওয়ার্কশপও করান। ইভেন তো ফ্রিতেও অনেক ওয়ার্কশপ করান। তো সেক্ষেত্রে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আ ওয়েটা কি? বা আপনি কিভাবে বাংলাদেশে যারা বিজনেস করতে চায় বা ওয়ার্লড ওয়াইড যারা বিজনেস করতে চায় তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন? থ্যাংক ইউ ভাই। এখন সেটা হইতেছে যে আমরা এবছর একটা প্রজেক্ট নিছি। কারণ গত বছর আসলে এত মানুষজন আমাদের নক দিছে। তো সেজন্যে মানে সবাইকে তো হেল্প করার সুযোগ হয় না। তো সেজন্য আমি বলছি যে এবছর আমরা ১০০ জন যাদের বিজনেস আছে তাদেরকে আরকি মানে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করাইতেছি এবছর যে এবছর তাদের বিজনেসটা আমি এনালাইসিস করে দিতেছি এবং তাদের কি জিনিস এদের আসলে করা উচিত। হ্যাঁ? এই ব্যাপারে আমি আরকি এদেরকে হেল্প করতেছি। এবার ১০০ জনকে অলরেডি আমাদের ২০ জন আমাদের অলরেডি আরকি করে ফেলছি। ৮০ জন অলরেডি সামনে আছে। আর আপনারা যারা আম দেখতেছেন আপনারা মেহেদী রাসেল দিয়ে YouTube অথবা Facebook এ সার্চ দিলেই আমাকে পাবেন। আর আরেকটা ব্যাপার হইতেছে যে আমাদের একটা ওয়েবসাইট আসতেছে আগামী ২-৩ মাসের মধ্যে। সেটা হইতেছে যে যারা এই ছোট বিজনেস আছে তাদেরকে হেল্প করার জন্যে কুকটির নাম দিয়ে আরকি এই বিজনেসটা মানে আসতেছে যে মানে তাদের যেন মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে বিজনেস প্ল্যান তারপরে মানে আপনার ফুড কস্টিংটা কিভাবে করতে হয়, তারপরে বিভিন্ন ধরনের রিসোর্স যেগুলো আসলে আমরা আসলে জানি না কোন রিসোর্সগুলো আসলে দরকার বিজনেস রান করার জন্যে। সবগুলা আমরা সবগুলাই আরকি আমরা এই ইয়েতে রাখতেছি আরকি। কি বলে যে এই মানে এই ওয়েবসাইটটাতে রাখতেছি। তো আপাতত আমাদের ১০০ জনের জন্যে যেহেতু আমরা ইয়ে করতেছি অলরেডি ২০ জনের মতো হয়ে গেছে এবং আমরা ওই ২৫ জন হয়ে গেছে সরি ২৫ জন হয়ে গেছে। ৭৫ জন আমরা আরকি আবার ওপেন করব গেট। এখন আরকি গেট ওপেন না হয়তো সে নেক্সট মান্থে আরকি গেট ওপেন হবে। আর যাদের জন্যে মানে বিজনেসের জন্য যাদের হেল্প দরকার তাদের জন্যে আ আমার মেহেদী রাসেলের পেজে গেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবেন আমার আরকি। আমার তাহলে যারা নতুন বিজনেস করতে চান, আ রেস্টুরেন্ট বিজনেস করতে চান, তারা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আ আমাদের শোতে আসার জন্য আবারও ধন্যবাদ ভাইয়া। সো আমরা আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ আমাকে মানে আনার জন্যে। আর আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের আরো কিছু কাজ করব। ইনশাআল্লাহ, লোকজন যদি ইনশাআল্লাহ। পছন্দ করে আমাদের কাজ। সিওর ভাই। ভালো থাকবেন তাহলে। থ্যাংক ইউ। ওকে ওকে, ভাই। থ্যাংক ইউ ভাই।